ম্যাম গিয়ে জিজ্ঞাসা করেন চৌধুরী ভিলা কোথায়। চৌধুরী ভিলায় যাবেন? চৌধুরী ভিলায় তো কেউ থাকেই না বলতে গেলে। ওই ভদ্রমহিলাও কিন্তু আমার দিকে ওই ভূতের মতো থাকবো কেমন করে কথাটা বলে ওইভাবে তাকালেন। ওই বাড়িটা থেকে ফেরার পথে আমারও একটা মারাত্মক ট্রমা সৃষ্টি হয়েছিল, যে কথাটা আমি কাউকে কোনোদিনও বলিনি। আমার যেন মনে হয় যে ডোবা বা ছোট জলাশয়ের অপর প্রান্ত থেকে কেউ যেন আমাকে স্থির দৃষ্টিতে লক্ষ্য করে চলেছে। ওই কামরা ঘরে পৌরকর্মীরা ঢুকে দেখে ভদ্রলোক মৃত অবস্থায় পড়েছিলেন প্রায় 3 দিন ধরে। মানে কেউ যেন নখ দিয়ে তাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে খেয়েছে প্রায় বলতে গেলে। বারবার বলেছিলাম ওই ঘরে না যেতে, না কাজ করতে। একটু দূর গিয়েছে ট্রেন, কেউ যেন আঁচলটা ধরে টানছে। তৎক্ষণাৎ জানলার দিকে তাকাতেই উনি দেখতে পান একটা ভয়ানক দৃশ্য। দোলনাতে দাঁড়ানো সে আম গাছের ডালটার নিচে, আর মাথাটা আম গাছের ডালটার ওপরে। তোমাকে যদি কেউ ওই বাস্তু থেকে বের করে আনতেও চায়, এরা তারও ক্ষতি করবে। এইবারে সব থেকে ভয়ানক একটা দৃশ্য তোমাকে বর্ণনা করব। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আবারও আছে অনন্যা। অনন্যার এর আগের একটা এক্সপিরিয়েন্স আপনারা শুনেছেন কৌস্তবের আড্ডাতেই, সিকিমের একটা হন্টিং এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের খুবই ভালো লেগেছে। প্রায় 2.5 লাখের ওপর মানুষ ওই পডকাস্টে দেখেছেন আমাদের। আজকে আপনাদের আবারও অনন্যার ঘটনা শোনাতে চলেছি। ঘটনাটা এতটা মারাত্মক যা আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে, এবং আপনারা যখন শুনবেন, হয়তো হেডফোনে শুনছেন রাতের সময় বা যে কোনো সময় হোক, আপনাদের শির দাঁড়াবে, একটা হিম শীতল স্রোত বয়ে যাবে। আজকের এই পডকাস্ট, আজকের এই হরর পডকাস্ট রাদার, আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা যদি আপনি নতুন হন। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা পডকাস্টে আসতে চান, এরকমই একটা আড্ডাতে বসতে চান, তাহলে আমাকে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে 6290675195। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। ইভেন আপনার যদি কোনো রকমের স্পিরিচুয়াল হেল্প চাই আমার থেকে, অথবা আমার থেকে যদি কোনো রকমের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আপনি চান, সেটার অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার অনবদ্য একটা হরর পডকাস্ট। হ্যালো অনন্যা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে এর আগে তুমি যে ঘটনাটি শেয়ার করেছিলে, সেই ঘটনার যে একটা আফটার এফেক্ট সেটা এখনো রয়ে গেছে, এবং তুমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে চলেছো সেই ঘটনাটা দুটো ফ্রেজে ঘটেছে। একদম। এই ঘটনাটা যখন আমি ইনিশিয়ালি শুনছিলাম তোমার থেকে বা জানছিলাম, আমার মনে হয়েছে যে এই জিনিসটা একদমই আলাদা একটা সেগমেন্ট, আলাদা একটা টাইপের ঘটনা, যেটা প্রত্যেকটা মানুষ যারা যারা শুনছেন বা শুনবেন আজকে, একটা ডিফারেন্ট অনুভূতির, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট একটা ভয়ের শিহরণ সবার মধ্যে সঞ্চারিত করবে। কি ঘটেছিল একদম আমি তোমার কাছে চলে যাব, তুমি একদম শুরু থেকে শুরু করো। একদম। আমি দুটো ঘটনা বলার আগেই একটা কথা বলতে চাই, যে আমাদের মনে যখন কোনো ধরনের অদ্ভুত জিনিস উপলব্ধি হয় বা আমরা অনুভব করি বা চোখের সামনে দেখি যেটা একদমই স্বাভাবিক নয়, তখন আমরা সেই সব জিনিসকে মনের জোরে এটাই আমাদেরকে বোঝাই যে আমরা যেটা দেখছি, যেটা অস্বাভাবিক জিনিসপত্র আমাদের সাথে ঘটলো, সেটা আমাদের ভুল, আমরা ভুল দেখেছি বা আমরা মনে ভুল ধরনের কিছু ভাবছি। এইটা করাটা কিন্তু ঠিক নয়। আমাদের জীবনে যখনই কিছু অস্বাভাবিক জিনিসপত্র বা ঘটনা ঘটবে, সেটা অবশ্যই কারুর সাথে শেয়ার করাটা খুব দরকার। যদি আমরা শেয়ার না করি, তাহলে সেই সময় হয়তো জিনিসটা চাপা পড়ে থাকবে, কিন্তু সেই জিনিসটাই কিছু সময় পরে সেই মানুষটার জীবনে একটা ভয়াবহ ট্রমা সৃষ্টি করতে পারে, যেটা আমাদের জন্য কিন্তু একদমই ভালো নয়। মানে তুমি বলছো যে ঘটনার যে সিমটমস গুলো রয়েছে সেগুলোকে কোনোভাবে
অ্যাভয়েড করা উচিত না, কোনোভাবে একদমই avoid করা সেগুলোকে উচিত না। নেগলেক্ট করা উচিত না। নেগলেক্ট অ্যাভয়েড কোনো কিছুই করা উচিত নয়। যা কিছু ঘটবে অস্বাভাবিক সেগুলো অবশ্যই কারুর না কারুর সাথে শেয়ার করাটা দরকার। তারপর উল্টো দিকের মানুষটা কিভাবে জাজ করছে সেটা তার ব্যাপার, বাট শেয়ার করাটা খুব দরকার, ওকে। নিজের মনের মধ্যে চেপে না রেখে। হুম। এই দুটো ঘটনাই তার প্রত্যক্ষ প্রমাণ। দুটো ঘটনা কানেক্টেড। একদম, দুটো ঘটনাই একে অপরের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। হুম। প্রথম যে ঘটনাটা সেটা ঘটেছিল 2022 সালে, সেখানে আমি উপস্থিত ছিলাম। আর 2022 সালে ঘটা এই ঘটনার সাথে প্রায় 40 বছর আগে, মানে 1985-86 সাল, তখন যে ঘটনাটা ঘটেছিল সেটার মধ্যে কিন্তু একটা কানেকশন রয়েছে। ওকে ওকে ওকে। তো আমি 2022 সালে আমি যে ঘটনার সাক্ষী ছিলাম সেই ঘটনাটা দিয়ে শুরু করব, তারপর ফিরে যাব 1985 সালের সেই ঘটনায়। যারা আজকে দেখছেন আমাদের দর্শক বন্ধুরা, তারা দুটো ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে কিভাবে এই দুটো ঘটনা অন্তর্নিহিতভাবে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তুমি আমাকে বলেইছো একদম শুরু থেকে শুরু করতে, তো আমি আর বেশি দেরি না করে শুরু করছি। 2022 সাল, আমরা সবাই জানি করোনার প্রকোপ কিন্তু তখন ভালো মতোই রয়েছে, করোনা বিদায় নেয়নি। ভ্যাকসিন নেওয়ার একটা পালা চলছে, যারা যারা নেয়নি তাদেরকে বলা হচ্ছে নিয়ে নিন, বেশি দেরি করা যাবে না, কারণ ওটা বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। যাই হোক, আমি তখন একটা FM চ্যানেলে স্ক্রিপ্ট রাইটার ছিলাম। সেই FM চ্যানেলে তখন অডিও সিরিজের একটা কাজ চলছিল, খুবই ব্যস্ত ছিলাম। তো এই সময় ওই বছরেই একদিন আমার এক ম্যামের ফোন আসে। ওই ম্যামের আমি খুব ক্লোজ, ওনার কাছে আমি একটা সময় ইংলিশ পড়তাম। ম্যাম আমাকে ফোন করে বলেন যে অনন্যা, তুই কি একদিন আমার ফ্ল্যাটে আসতে পারবি, কিছু জরুরি কথা রয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, কেন যেতে পারবো না। আর ওই ম্যামের ফ্ল্যাট আমার বাড়ি থেকে একদমই কাছে, তাই আমার যেতে খুব একটা অসুবিধা হয়নি। আমি যাই। আমি ওনার ফ্ল্যাটে গিয়ে ওনার মুখ থেকে শুনি যে ওনার যে দিদি আছেন সেই দিদির হাজবেন্ড এবং ছেলে সম্প্রতি মারা গেছেন কয়েক মাসের ব্যবধানে। এই কথাটা শুনে আমি ভাবি, যেহেতু করোনা চলছে এবং অনেক মানুষ সেই সময় প্রাণ হারাচ্ছেন করোনার জন্য, তো ওই করোনার জন্যই হয়তো মারা গেছেন কয়েক মাসের ব্যবধানে। আমি আর বেশি প্রশ্ন করিনি। তো ম্যাম বলেন যে উনি ওনার দিদির সাথে আর কি দেখা করতে চান, তো আমি যদি ওনার সাথে যাই তো খুব ভালো হয়। উনি একা যেতে, মানে কি বলবো, হয়তো উনি একা যেতে ভরসা পাচ্ছিলেন না সেই সময়টা। আমি বলি, আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে বলে দেবেন কবে আপনি যেতে চান, তাহলে আমি সেই সময় আপনার সঙ্গে যাব। ম্যাম ওই সময় বলে যে যেই দিন আমরা ওনার দিদির বাড়ি যাব সেই দিন রাতটা থাকবো দিদির বাড়িতে, পরের দিন আবার সকালবেলা চলে আসব। আমি যেখানে থাকি বা ম্যামের ফ্ল্যাট যেখানে, সেখান থেকে ওনার দিদির বাড়ি বলতে গেলে প্রায় ঘন্টা 3-4 দূরত্ব, অনেকটাই। হ্যাঁ। আর ওই দিদির বাড়ি একটু গ্রামের দিকে ছিল, গ্রামের ভেতরের দিকে। যাই হোক, দিনক্ষণ স্থির হয়, আমরা গাড়ি করে রওনা দিই অন্য একটা দিনে। তো আমাদের পৌঁছতে সেই জায়গাটায় মোটামুটি বিকেলবেলা 4টে মতো বেজেই গিয়েছিল। যাই হোক, তো ওই আমি প্রথমেই বললাম যে দিদির বাড়ি গ্রামের দিকে আর কি, যথেষ্টই ভেতরে। আমরা একটা সরু গলির মুখে পৌঁছই। ম্যাম ওইখানে নেমে বুঝতে পারেন না যে কোন বাড়িটা, কারণ অনেক বছর আগে এসেছিলেন। ম্যাম ওই সময় দিদিকে ফোন করেন, কোনো কারণে হয়তো দিদি ফোনটা তুলতে পারেননি। তো আমি ম্যামকে বলি, একটা কাজ করি, চলুন সামনেই যে ছোট মুদির দোকানটা আছে সেখানে জিজ্ঞাসা করে নিই চৌধুরী ভিলাটা কোথায়। এবার বলে রাখি, চৌধুরী ভিলা হলো ম্যামের দিদিদের বাড়িটার নাম। এইবার এখানে একটা অদ্ভুত ধরনের কাণ্ড হয়। ছোট মুদির দোকান, সেই দোকানটা তখন ফাঁকা ছিল, খুব একটা ভিড়ভাট্টা ছিল না। ম্যাম গিয়ে জিজ্ঞাসা করেন চৌধুরী ভিলা কোথায়। দোকানদার ম্যামের প্রশ্নটা শুনে উত্তর দেন, চৌধুরী ভিলায় যাবেন? চৌধুরী ভিলায় তো কেউ থাকেই না, বলতে গেলে একমাত্র বৌদি থাকে,
বৌদির অনেক সাহস বলতে হবে। কি করে যে একা থাকেন ওই বাড়িতে তা বৌদিই জানে। এই কথাটা শুনে খটকা লাগার মতো হলেও আমার খটকা লাগেনি, কারণ আমি ওই সময় এটাই ভাবি যে সত্যি তো একটা বড় বাড়ি, সেখানে পরপর কিছু মানুষ মারা গেছেন, সেখানে একজন ভদ্রমহিলা একা থাকছেন, খুব স্বাভাবিকভাবেই সাহস তার আছেই, না হলে একা থাকাটা কিন্তু খুব একটা সহজ কথা নয়। সেই জন্যেই হয়তো দোকানদার এই কথাটা বলেছেন। তারপর দোকানদার বলেন, ঠিক আছে, চৌধুরী ভিলা, এই গলিটা দিয়ে সোজা ঢুকে যাবেন, ঢুকে গিয়ে 4 নম্বর বাড়িটা, 3টে বাড়ি পেরিয়ে পড়বে। আমরা 3টে বাড়ি পেরিয়ে 4 নম্বর বাড়ির সামনে উপস্থিত হই এবং সেখানে তখন দেখি চৌধুরী ভিলার ফলকটা রয়েছে, বাট সেই ফলকটা একদম আবছা হয়ে গেছে, অস্পষ্ট লেখাটা, পড়া যাচ্ছে না বলতে গেলেই চলে, খুব কষ্ট করে পড়তে হবে। গেটটা খুলে ঢুকি, এইবারে বাড়িটার একটু বর্ণনা দিই আমি। গেটটা জং ধরা এবং বাড়ির উঠোনটা পুরো আগাছায় পরিপূর্ণ। আমরা ওই জং ধরা গেটটা খুলে উঠোনে পা রাখি, আগাছায় তো এমনিই রয়েছে ভরা উঠোনটা। চোখে পড়ে উঠোনের এক পাশে কয়েকটা স্কুটার রয়েছে, যেগুলো এখন একেবারেই অচল, লজ্জরে অবস্থা। তার সাথে একটা লুনাও রাখা, লুনা কিন্তু অনেক যুগ আগেকার, হাতে গিয়ার ছিল। হ্যাঁ, তো সেই লুনাটাও, কিন্তু লুনাটারও অবস্থা একদম বেহাল। বাড়ির এক পাশে রয়েছে তুলসী মঞ্চ, সেখানেও পুরো অযত্নের ছাপ, বোঝাই যাচ্ছে যে দেখভাল করার কেউ নেই। তুলসী গাছটা মরা, আচ্ছা, সেই গাছটাকে ওখান থেকে কেউ সরায়ও নি। যাই হোক, আমরা এই সব পাশ কাটিয়েই আর কি বাড়ির বারান্দাতে উঠি এবং বেল দিই। একবার বেল দিই, মিনিট 5 হয়ে যায়, কেউ দরজা খোলে না, ভেতর থেকে কোনো সাড়াও পাই না। ম্যাম এই সময় তার দিদিকে ফোন করতে যাচ্ছিলেন। আবার আমার কি মনে হলো, আমি আবার আরেকবার বেল দিলাম। এই সময় বাড়ির ভেতর থেকে সাড়া পেলাম। বাড়ির ভেতরে যে ভদ্রমহিলা থাকেন, ম্যামের দিদি, তিনি সাড়া দিয়ে বললেন, খুলছেন দরজাটা। আমরা দাঁড়িয়ে রয়েছি। দরজা খুলতেই দেখলাম যে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ ম্যামের দিদি, তার শাড়ি একদমই ময়লা, বলতে নেই কিন্তু একদমই ময়লা, এবং তার কোমর অবধি বড় চুল, একদম ধপধপে সাদা। বাইরে দাঁড়িয়ে বাড়ির ভেতরটা যেটুকুনি আমার সেই সময় চোখে পড়ল, খুবই কিঞ্চিত অংশ চোখে পড়েছিল, বাট সেটুকুনিতেই আমি দেখলাম বাড়ির ভিতরে সেরকম কোনো জোরালো টিউবলাইট জ্বলছে না। 0 ওয়াটের কয়েকটা টিমটিমানি আলো কয়েকদিকে জ্বালানো রয়েছে। আমরা ঢুকলাম। জুতোটা ছাড়তে গিয়ে বারান্দার একটা কোণে চোখে পড়ল একটা সোফা সেট রয়েছে, ধুলো ধূসরিত। সেই সোফা সেটের যে গদিটা, সেই গদির মাঝখানে কয়েকটা ওই 10 টাকার যে কেক থাকে না, সেই কেকের আর কি প্যাকেট গোজা রয়েছে। বুঝতে পারলাম যে বহুদিন আগেই কেউ গুজে রেখে চলে গেছে, প্যাকেটগুলো সরানো হয়নি। অযত্নের একটা ছাপ। একদমই তাই। আর বারান্দায় ধুলো কিচকিচ করছে, বহুদিন হয়তো ঝাঁটও দেয়া হয় না। এবার বাড়ির ভেতরকার বর্ণনাটা দিই, এটা তো গেল বারান্দার বর্ণনা। বাড়ির ভেতরে 3খানা ঘর, একটা বড় ঘর, যেটা একটা লম্বা আর কি করা খাট পাতা, বড় সড়ো, আর 2টো ঘর চোখে পড়ল। বাইরে থেকে দেখে মনে হলো একটা মাঝারি সাইজের ঘর আর একটা ছোট কামরা ঘর। এইবারে বলি, বড় ঘরটা তো খোলা, বেডরুমটা, মাঝারি সাইজের ঘর এবং যে ছোট ঘরটা, সেই দুটোতেই দেখলাম তালা ঝুলছে। আর দেখলাম বাড়ির বাঁ দিকে, মানে ওই বড় ঘরটার পাশ থেকে একটা লম্বা করিডোর চলে গেছে, যেখানে ওই টিমটিমানি আলো জ্বলছে। যাই হোক, তখন একটা নিয়মই ছিল যে আমরা যদি বাইরে থেকে কারুর বাড়িতে যেতাম বা নিজেদের বাড়িতেই বাইরে থেকে আসতাম, তো তাহলে কি হতো, আমরা ভালো করে হাত পা ধুয়ে স্যানিটাইজার দিয়ে নিতাম।
তো স্যানিটাইজার দিয়ে নেওয়ার জন্য ম্যাম বললেন যে একটু বাথরুমে যাব, হাত পা ধুতে হবে, হাতে স্যানিটাইজারও দেব। তো উনি বললেন যে ঠিক আছে, ওই করিডোরটা দেখিয়ে দিলেন, ওই করিডোর দিয়ে সোজা গেলে বাথরুম। সেই টিমটিমানি আলো জ্বলছে, অন্ধকার পুরো। যাই হোক, আমরা গেলাম, গিয়ে হাত পা মুখ সব ভালো করে ধুয়ে স্যানিটাইজার দিয়ে নিলাম। বড় ঘরটায় এবার উনি আমাদের নিয়ে বসালেন। এইবারে বড় ঘরটার বর্ণনা একটু দিই। বড় ঘরে আগেই বলেছিলাম একটা বড় খাট রাখা, কিন্তু সেই খাটের চাদরটা বহুদিন পাল্টানো হয়নি, মানে ভীষণই নোংরা, বোঝাই যাচ্ছে। এবং খাটের উপরে মশারি, বালিশ সব একদম এলোমেলো ভাবে রাখা রয়েছে, বোঝাই যাচ্ছে কেউ সেটাকে ভালো করে গোছায়ও না। আমি যাই হোক, আমি মোড়াতে বসলাম, ঘরের পাশে একটা মোড়া ছিল, ওখানে বসলাম। ম্যাম আর তার দিদি খাটের উপরে বসলেন। বসা মাত্রই ওনাদের মধ্যে সাধারণ কিছু কথাবার্তা হলো। তারপরে দেখলাম ম্যামের দিদি দুটো তিনটে কথা বলছেন, যেগুলো একটু আমার কানে লাগলো। যেমন উনি বললেন, তোর জামাইবাবু তো ওইভাবেই চলে গেল, নিজের চোখে আমি দেখতেও পেলাম না। তার সাথে সাথে ছেলেটাও চলে গেল, তাকেও আমি দেখতে পেলাম না। জামাইবাবু কেমন মন মরা হয়ে গেছিল যবে থেকে সেই উপাধ্যায় মারা গেল না। এইবারে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে ওই ভদ্রমহিলা যখন আমার ম্যামকে বলছিলেন যে তোর জামাইবাবু যখন মারা গেল, তখন খুব স্বাভাবিকভাবেই ম্যাম ওনার দিদিকে সান্ত্বনা দিচ্ছিলেন। যখন ওই ভদ্রমহিলা আবার বললেন আমার ছেলেটাও চলে গেল, তাকেও চোখে দেখতে পেলাম না, তখনও ম্যাম সান্ত্বনা দিলেন, নানা ধরনের কথা বললেন, আশ্বাস দিলেন, ভরসা দিলেন যে সবাই ওনার পাশে রয়েছে। কিন্তু অদ্ভুত একটা জিনিস, যখন ওই ভদ্রমহিলা বললেন উপাধ্যায় বাবু মারা যাওয়ার পর থেকেই তোর জামাইবাবু কেমন মনমরা হয়ে গিয়েছিল, ওই উপাধ্যায় বাবুর নামটা শুনেই ম্যামের চোখ মুখটা কেমন না কঠিন হয়ে গেল। আচ্ছা, উনি কিন্তু সেই সময় কোনো রকম সান্ত্বনা দিলেন না, আমি স্পষ্ট লক্ষ্য করলাম ব্যাপারটা। অথচ উপাধ্যায় বাবুও কিন্তু মারা গেছেন সেই কথাটা ভদ্রমহিলা মেনশন করলেন। দুজন মারা গেছেন যখন বললেন তখন সান্ত্বনা দিলেন, অথচ উপাধ্যায় বাবুর ওই সময় কোনো কিছু অভিব্যক্তি ম্যামের চোখে মুখে দেখা গেল না। এটা একটু আমার খটকা লেগেছিল, যদিও আমি তখন জানতাম না উপাধ্যায় বাবু কে। এনিওয়ে, তো আমি আগেই বলেছি যে আমি তখন একটা এফএম চ্যানেলের স্ক্রিপ্ট রাইটার ছিলাম। যাই হোক, আমার কাজের চাপ ছিল, পরের দিন আমার সেগমেন্টটা আর কি জমা করার ডেডলাইন ছিল। তো আমি ভাবলাম যে ওনারা যেরকম কথা বলছেন বলুক, আমি একটু আমার কাজটা এগিয়ে নিই, কারণ আমার সাথে ল্যাপটপ ছিল। আমি আমার কাজের কথাটা বলে ভদ্রমহিলাকে বললাম যে আমাকে একটা ঘর খুলে দেয়া যাবে, আমি একটু আমার কাজটা করতে চাই। ভদ্রমহিলা আমার কথাটা শুনে একটু থতমত খেয়ে গেলেন। তারপর উনি বললেন যে তুমি কি এই ঘরে বসে কাজটা করতে পারবে না? তো আমি বললাম যে না, আমার একটু মনঃসংযোগের সাথে কাজটা করতে হবে, আর তাছাড়া ওই ঘরে আমার পক্ষে কাজ করাটা সম্ভবও ছিল না, কারণ ওই ঘরে উনি মাঝে মধ্যেই কান্নাকাটি করছিলেন, তো আমার পক্ষে খুব চাপ হতো এখানে কাজ করাটা। তো তখন উনি বললেন যে ঠিক আছে, এক কাজ করো, আমি বরং তোমার জন্য কামরা ঘরটা খুলে দিচ্ছি, ছোট ওই কামরা ঘরটা খুলে দিচ্ছি, এখন দিনের বেলা তো তোমার খুব একটা অসুবিধা হবে না। আমার একটু আবার খটকা লাগলো, দিনের বেলা অসুবিধা হবে না মানে রাতের বেলা কি অসুবিধা হয় ওই ঘরে? হ্যাঁ, যাই হোক, আমি কিছু বলিনি, বললাম যে ঠিক আছে খুলে দিন। এবার ওই ঘরের বর্ণনাটা দিই। ওই ঘরটা খুলতেই দেখলাম একটা ছোট খাট, সেই খাটের চাদরটাও ধুলো ধূসরিত, কত যুগ যে পাল্টানো হয়নি সেটা সন্দেহ রয়েছে। বালিশ বলতে কিছুই নেই। ঘরটায় একটাই জানলা রয়েছে, যে জানলার পাল্লাটা আর কি 2 হাত করে খোলা। আর ওই ঘরটা সংলগ্ন একটা ডোবা জাতীয় গোছের কিছু রয়েছে, ছোটখাটো জলাশয়। যে জলাশয় বা ডোবা যাই বলি না কেন, সেখানে আবর্জনা স্তূপ, মশা মাছি ভন ভন করছে। ভদ্রমহিলা আমাকে বললেন এই ঘরে তুমি কাজ করে নিতে পারবে? আমি বললাম হ্যাঁ, কারণ আমার তো উপায় নেই, আমাকে কাজটা করতেই হবে। আমি কাজ করতে বসলাম।
আগেই বলেছি যে আমরা যখন পৌঁছেছি তখন প্রায় বিকেল 4টে বেজে গিয়েছিল। এবার কথাবার্তার মধ্যে তখন সময় গড়িয়েছে, যখন আমি ওই কামরা ঘরটায় কাজ করতে বসেছি তখন প্রায় 5:15-20 বাজে, সন্ধে হব। আমি কাজটা করতে গিয়ে বুঝতে পারলাম যে আমার ভেতরে একটা কেমন অস্বস্তি হচ্ছে এবং খুব বিরক্ত লাগছে। আর আমি তখন যেহেতু একটা অডিও সিরিজের কাজ করছিলাম, তো সেই অডিও সিরিজটাকে আমাকে সে এমনইভাবে তৈরি করতে হতো যেটা হচ্ছে শ্রোতারা যখন শুনবেন, শ্রোতাদের যাতে মনে একটা ভালো লাগা সৃষ্টি হয়। আমি যেন তেন প্রকারণে একটা যেরকম সেরকমভাবে কাজ করতে পারবো না, তাই আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতাম যে এই জায়গাটা কিরাম লিখবো, ওই জায়গাটা কিরাম লিখবো। এবার আমি যখন গাড়িতে করে আসছিলাম, 3-4 ঘন্টার পথ ছিল, আগেই বলেছি, তখন আমি প্রস্তুতি নিয়েই ছিলাম যে এই জায়গাগুলো আমি কেমনভাবে সাজাবো, কারণ আমি জানতাম ওখানে গিয়ে আমি কাজ করব। অদ্ভুতভাবে আমি ল্যাপটপ খুলে যখন লেখাটা লিখতে বসলাম, ডক ফাইলটা খুলেছি, আমি কিছুতেই লিখতে পারছি না। মানে যে জায়গাগুলো আমার মনের ভেতরে পুরো আমি প্রস্তুতি নিয়েই রেখেছিলাম যে এইভাবে সাজাবো, সেই জিনিসটাও আমি কিচ্ছু ঠিকভাবে লিখতে পারছি না। বারবার লিখছি আর ব্যাকস্পেস দিয়ে আমাকে মুছে দিতে হচ্ছে, একটা লাইনও আমি সঠিকভাবে লিখতে পারছি না। যখন কোনো কাজ ঠিকভাবে না করা হয় বা না করতে পারা যায়, তখন মনের মধ্যে একটা খুব চাপ সৃষ্টি হয়ে যায় যে আমার কাজটা ঠিকমতো হচ্ছে না। তো আমারও সেরকম একটা ভেতর রাগ হতে শুরু করলো। আমি ওই ঘর ছেড়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতেই আমাকে ওই ভদ্রমহিলা বললেন, কোনো রকম অসুবিধা হলো নাকি এখন? আমি বললাম যে না, এখন তো কোনো রকম অসুবিধা হয়নি, কিন্তু কাজটা করতে আমি ঠিক পাচ্ছি না। বললো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যখন কাজ করতে পারছো না তখন বসো না। বললাম যে ঠিক আছে বসি তাহলে। আবার সেই ওনারা ওনাদের মতো কথাবার্তা বলতে লাগলেন। আমি চুপ করে বসে আছি, মোড়ায় বসে ফোন ঘাঁটছি। ভেতর একটা অস্বস্তি হচ্ছে। আস্তে আস্তে সন্ধে হতে লাগলো। এইবারে আমার মনে হলো যে আমার গাটা যেন কেমন একটা ভারী হয়ে উঠছে। তোমার? হ্যাঁ, আমি ঠিক মতো বসতে পারছি না। একটা অসহ্যকর একটা গুমোট ভাব মনের ভেতরে তৈরি হচ্ছে। আমি ভাবলাম এটা কি আমার একার হচ্ছে, ম্যামের কি কিছুই ফিল হচ্ছে না? কিন্তু ওনার সামনে তো আমি কিছু জিজ্ঞাসাও করতে পারছি না, কারণ ওইভাবে কি জিজ্ঞাসা করব যে আমার অস্বস্তি হচ্ছে, আপনারও কি হচ্ছে? যাই হোক, এবার আস্তে আস্তে সন্ধে নামলো। সন্ধে যখন নামলো তখন দেখলাম ভদ্রমহিলা তাড়াতাড়ি করে ওই কামরা ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। এদিকে কামরা ঘরের ভিতরের খাটের নিচে আমার ল্যাপটপের ব্যাগটা রাখা ছিল। আমি তো কাজ করতে গিয়েছিলাম। নাও নিও না, আমি উঠে চলে এসেছি। আর ওই ভদ্রমহিলা বলেছিলেন দিনের বেলা, যদিও তখন আমরা 4টে নাগাদই বেরিয়েছি। দিনের আলো ছিল। হ্যাঁ, দিনের আলো ছিল, সেই হিসাবেই উনি বলেছেন, বুঝতেই পেরেছি। যাই হোক, তো আমার ল্যাপটপটা আর নেওয়া হয়নি। এইবারে অদ্ভুতভাবে আমার কপাল যন্ত্রণা করতে শুরু করলো মারাত্মকভাবে। অথচ আমার কিন্তু সাইনাসের কোনো রকম প্রবলেম নেই, সর্দি কাশিও কিছু ছিল না, জ্বরও কিছু ছিল না। আমি জানি না কেন দুম করে ওই রকমভাবে মাথা ব্যথা আর কি হতে শুরু করলো। আমি ভাবলাম যে কিছু একটা খেয়ে নেব মাথা ব্যথা কমানোর জন্য, না হলে আমি আর এখানে বসতে পারবো না। এইবারে খালি মাথা ব্যথা হলো না, আমার সাথে আর একটা অদ্ভুত জিনিসও হলো। কি? মাথা ব্যথার সাথে সাথে আমার কান ব্যথা শুরু করলো। আমি জানি না, অদ্ভুতভাবে, মানে এটা আমি তোমার কাছে প্রশ্ন করছি যে এরকমটা কি হওয়া সম্ভব? মানে কোথাও নেগেটিভ কিছু পরিবেশ বা পরিস্থিতি থাকলে কি এরম কিছু কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করা শুরু করে? নেগেটিভ যদি কোনো জায়গা হয় না, প্রত্যেকের বডি বা প্রত্যেকে খুব ডিফারেন্ট ভাবে রিয়াক্ট করে। মানে তোমার ধরো এক ধরনের সিমটমস হলো, অন্য আরেকজনের অন্য রকমের সিমটমস হতে পারে। তোমার হয়তো ফিজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, অন্য কারোর একটা মেন্টাল প্রবলেম শুরু হয়ে গেল। ইট ইজ নট নেসেসারি যে সবসময় তোমার মাথা ব্যথা বা কান ব্যথা এই জিনিসপত্রগুলো হবে, বাট এরকমটাও হতে পারে তোমার খুব
আনইজি ফিল হচ্ছে, শ্বাস হ্যাঁ। নিতে পারছো না, হ্যাঁ, মনে হচ্ছে একটা বদ্ধ ক্লস্ট্রোফোবিক একটা টেন্ডেন্সি তোমার মধ্যে গুমোট তৈরি একটা হয়েছে। ভাব। হ্যাঁ, হ্যাঁ। মনে হচ্ছে ওখান থেকে কখন বেরোবো, একটা অ্যাংজাইটি হচ্ছে, একটা মনে হচ্ছে যে অনেকের বাড়িতে এরকম প্রবলেম থাকে, তাদের এই জিনিসটা হয়, বাড়িতে থাকতেই চায় না, হুম। বাড়ি থেকে বেরিয়ে গেলে তারা মনে হয় রিলিভড। হ্যাঁ, এক্স্যাক্টলি। এইবার এই কথার সূত্র ধরে আমি আরেকটা কথা বলি। আগেই বলেছি ভদ্রমহিলার বাড়িটা পুরো হচ্ছে মানে অগোছালো ভাবে হুম, রয়েছে, সেরম ভাবে দেখভাল করার কেউ নেই এবং করাও হয় না। হুম, এখানে একটা কথা বলে রাখি, ভদ্রমহিলার বাড়িতে যে পরিচারিকা ছিলেন, ভদ্রমহিলা কথায় কথায় বললেন যে আমার তো রান্নাঘরে এঁঠো বাসনপত্র জমা হয়ে রয়েছে, সেগুলো তো মাজা হয়নি, 3-4 দিন ধরে মাজা হয়নি, কারণ ওরকম ভাবে পড়ে রয়েছে। একদম। এইবার বুঝতে পারছো, মানে আমি তোমাকে বলি যে আমি বুঝতে পারছিলাম একটা বিশ্রী উৎকট গন্ধ ওই রান্নাঘর থেকে আসছে, কারণ এটো বাসনগুলো তো পড়ে রয়েছে, 3-4 দিন ধরে মাজা হয়নি, তো একটা বিশ্রী গন্ধ তো বেরোবেই। একদম। এবার সন্ধে যখন হলো তখন গন্ধটা না যেন আরো আর কি বিকটভাবে চারিদিকে আর কি ছড়িয়ে পড়তে শুরু করলো। ওকে। এইবার আমাকে ম্যাম বললেন যে সন্ধে হয়েছে, তুই কি খাবি, মোমো খাবি? তখন আমি বললাম যে ঠিক আছে, খেতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার আমার তখন মাথা ব্যথা হচ্ছে, আমার তখন কান ব্যথা হচ্ছে, তবু আমি ওই অবস্থাতেও বাড়িটা থেকে বেরোতে চাইছি, কারণ আমি যেন আর নিঃশ্বাস নিতে পারছি না, তার মধ্যে ওরম বিশ্রী একটা গন্ধ। তুমি বিশ্বাস করবে না, বাড়িটা থেকে বেরোলাম যখন, আমার কিন্তু আর কোনো রকম অস্বস্তি লাগলো না। ভেতরে খাবারটা খেয়েছিলে? ভেতরে খাবার না, আমি বলছি এবারে, ভেতরে খাবার খেতে পারিনি, বমি হয়ে গিয়েছিল আমার, গা গুলিয়ে মারাত্মকভাবে। যাই হোক, আমি বেরোলাম, মোমোও এনেছি, ম্যাম দেখলাম মোমো খেলেন। মোমো এনেছো মানে তুমি নিজে গেছিলে বাইরে? হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে বেরানোর দোকান জন্য, ছিল? হ্যাঁ আমি বেরানোর জন্য মুখিয়েছিলাম। আমার বাড়ির ভেতরে ওই মাথা ব্যথা, কান ব্যথা ওইসব হচ্ছিল, ঠিক আছে, ওইসব উপেক্ষা করে আমি বাড়িটা থেকে বেরানোর জন্য মোমো আনতে গেলাম। মোমোটা যখন এবার বাইরে যখন বেরিয়েছি, আমার কিন্তু আর কোনো অস্বস্তি নেই, এটা একটা অদ্ভুত ব্যাপার। যখন আমি মোমোটা নিয়ে বাড়ির ভেতরে এসেছি, আমার গা গোলানো স্টার্ট হলো, আমি মোমো খেতে পারিনি, আমার যেন মনে হলো মোমোটা মুখে দিয়ে কিরম বিস্বাদ লাগছে, আমি সত্যিকারের বমি করে ফেলেছি। আমি এক ছুটে গিয়েছি বাথরুমে, বাথরুমে গিয়ে বমি করে ফেলেছি। এবার এখানে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। কি বলো তো? বাথরুমে যখন গিয়েছি, বমি করছি, সেই বমি করার সময় আমি বাথরুমের ভিতরে না ভরপুর আতরের গন্ধ পাচ্ছি, অথচ বাথরুমের কোথাও কিন্তু আতর নেই। থাকেও না স্বাভাবিকভাবে। বাথরুমে একটাই তাক রয়েছে, সেই তাকেও একদম ঝুল পড়া, বুঝতেই পারছো, স্বাভাবিক এই ব্যাপারটা হবেই, ওনার বাড়ি যেরাম অবস্থায় রয়েছে। আর সেই কবেকার হয়তো একটা সাবান রয়েছে সাবান কেসের ভিতরে। যাই হোক, কোথাও কোনো আতরের চিহ্ন মাত্র নেই, ভরপুর আতর। আমি বমি করার অবস্থাতেও আর কি বুঝতে পারছি যে কিছু একটা গন্ডগোল তো রয়েইছে এই বাড়ির ভিতরে, আমাকে সেটা জানতে হবে, কিন্তু এক্ষুনি আমি পারবো না, কারণ ওই যে বললাম না, অনুভব করা যায়, কিন্তু কিছু অস্বাভাবিক ঘটনা আশেপাশে ঘটলে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু মানুষকে ঠিক হ্যাঁ বুঝিয়ে দেয় যে এখানে কিছু অসুবিধা রয়েছে। আমি কোনো রকমে গিয়ে, মানে আমার তো তখন একটা নেতানো নেতানো ভাব লাগছে, আমি কোনো রকমে গিয়ে ওখানে বসলাম। আমি আর বসতে পারলাম না, আমি ওনার ওই খাটেই একটা পাশে উঠে শুয়ে পড়লাম। ম্যাম আর ম্যামের দিদি যেখানে কথা বলছো সেই করে? হ্যাঁ হ্যাঁ। ল্যাপটপের ব্যাগটা তখনও কামরা ঘরেই রয়েছে? একদমই তাই। এবার শুয়েছি যে শুয়েও থাকতে পারছি না, হাত পা তো ভারী হয়ে রয়েছে, মানে ভারী হয়ে আসছে, আমার ওখানে কিচ্ছু ইচ্ছে করছে না, খালি মনে মনে এটাই ভাবছি যে কেন আমি এলাম, না আসলেই ভালো হতো। আর ওই যে মুদির দোকানের লোকটা বলেছিল বৌদির সাহস আছে বটে, আমি সত্যিই ভাবলাম এই ভদ্রমহিলার সাহস রয়েছে, কারণ বাড়িটা পুরো ঘুপছি, বাড়িটাতে যেন মনে হচ্ছে সমস্ত এনার্জি উবে যাচ্ছে, ড্রেন করছে মনে হচ্ছে। হ্যাঁ, টিউবলাইট কোথাওই জ্বলছে না, আর ওই টিমটিমে আলো, আর টিমটিমে আলোতে যে কি অসহ্য লাগছে, মানে বলে বোঝানোর মতো নয়। যাই হোক, এই করতে করতে রাত হলো,
আমার মনে হলো না, আমাকে এই অসহ্য ভাবটা বা নিজের ভেতরকার বিরক্তির ভাবটা কাটানোর জন্য একটু কাজ নিয়ে বসতেই হবে। ওকে, এইবারে আমি তোমাকে একটা কথা বলি। তোমরা কি থাকার প্ল্যান নিয়ে গেছিলে? হ্যাঁ, রাত্রিবেলা উনি বলেই দিয়েছিলেন ম্যাম যে রাত্রিবেলাটা আমরা থাকবো, আর পরের দিন তোমার সকালে এরকম আসবো। অবস্থা পুরো? আমার তো এরকম অবস্থা, আমি পুরো নেতিয়ে রয়েছি। এবার জোর করে, মানে যখন মানুষের উপায় থাকে না মনটাকে অন্যদিকে করার জন্য, ভাবছি যে না, আমায় ল্যাপটপটা খুলে বসতেই হবে। আমি বসেছি। এবার কোথায় বলি বসেছি? সেই কামরা ঘরে। দিনের বেলায় যেখানে অসুবিধা হয় না খুব একটা। হ্যাঁ, কিন্তু ভদ্রমহিলার কথাতে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসেছো রাতের বেলাতে? রাতের বেলাতে বসেছি। ওরে বাবা, টিউবলাইট জ্বেলেছি, সবই ঠিক আছে। এইবার ওই পাশেই বলেছিলাম একটা ছোটোখাটো জলাশয় টাইপের রয়েছে, আবর্জনা স্তূপ যেখানে। আমি যখন কামরা ঘরে ল্যাপটপটা খুলে কাজ করতে বসি, তখন আমার আরও গায়ে কাঁটা দেওয়া শুরু করে। কারণ আমার যেন মনে হয় যে ডোবা বা ছোট জলাশয়ের অপর প্রান্ত থেকে কেউ যেন আমাকে স্থির দৃষ্টিতে লক্ষ্য করে চলেছে, এবং তার দৃষ্টিটা পুরো স্থির, এক নজরে আর কি দেখে চলেছে। এবার আমি তোমাকে এখানে একটা প্রশ্ন করতে চাই কৌস্তব, সেটা হচ্ছে যে কোনো এন্টিটি যদি সত্যিই দেখে, আমার যদি মনের ভুল না হয়, তাহলে সে কি দূর থেকে আমাকে, মানে আমার কাছে না এসে দূর থেকে দাঁড়িয়ে বা দূর থেকে হাওয়ায় ভেসে যে করে হোক আমার কি ক্ষতি করে দিতে পারে? এটা কি সম্ভব? দেখো, দূর থেকে দেখছে বা কাছ থেকে দেখছে, ম্যাটারটা একটাই, সে তোমার ভাইবস বা অরাটাকে চেক করছে। আচ্ছা, যে তুমি কতটা স্টেবল, তোমার মেন্টাল ক্ল্যারিটি কতটা, বা তুমি আদৌ স্ট্রং কি স্ট্রং নও ওকে। মেন্টাল বা অরার দিক থেকে। হুম যারা একটু উইক হয় তাদের ওপর নিজের আধিপত্য বিস্তার করতে এদের সুবিধা হয়। হুম এই জন্য ইনিশিয়াল বেসিসে এরা যে রয়েছে, এদের যে এক্সিস্টেন্স রয়েছে সেটা আস্তে আস্তে বোঝায়, তারপরে এরা কাছে আসার চেষ্টা চেষ্টা করে। কর। ওকে। তো তোমার ক্ষেত্রেও আই গেস এই ব্যাপারটাই হয়েছে। দূর থেকে আগে ইনিশিয়াল বেসিসে তোমার আনকমফোর্ট লাগছে, তুমি বুঝতে পারছো দের ইজ সাম এক্সিস্টেন্সের যে ব্যাপারটা ওটা আরো প্রখর হচ্ছে যখন তুমি একটা কাউকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তারপর কি হলো অনন্যা? আমার তো গায়ে প্রচণ্ড কাঁটা দিতে শুরু করলো। আমি তখনও ঠিকভাবে কিন্তু কাজ করে উঠতে পারছিলাম না। আর দাঁড়িয়ে আবার- আছে ওদিকে, হ্যাঁ, মনে হচ্ছে কেউ দেখছে। একদমই তাই। কিন্তু আমি তাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি উপলব্ধি করতে পারছি যে কেউ একজন আমাকে স্থির দৃষ্টিতে একভাবে তাকিয়ে দেখছে। হুম হুম আমি ল্যাপটপটা কিন্তু ভয় বন্ধ করে দিই, হুম হুম দিয়ে ওই ঘরে আবার চলে যাই। এইবার যখন আমি ওই ঘরে যাই, তখন ভদ্রমহিলা আবার আমাকে প্রশ্ন করেন, কোনো সমস্যা হয়েছে? শরীর কি খুব খারাপ লাগছে? আমি বললাম যে না না, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ওই কাজ করতে বসেছিলাম কিন্তু ভালো লাগছে না। হুম। ভদ্রমহিলা একটু হাসেন, দিয়ে বলেন, তুমি এখানেই বসো, আমাদের সাথেই থাকো, তুমি এখানেই বসো। এবার ভদ্রমহিলা ম্যামকে আর একটা অদ্ভুত কথা বলেন, বাড়িতে যে মেয়েটা কাজ করে রে, সে তো, আমি ওকে যে কতবার বলেছি আমার আমার সাথে রাতেও থাক, কিন্তু ও কিছুতেই রাতে থাকতে চায় না। যদিও আমি যতবারই বলেছি একটু বেশি টাকা দেব, কিছুতেই রাতে থাকতে চাইছে না। কি যে করি, একা একা থাকতে ভালো লাগে বলতো, ভূতের মতো। কথাটা বলে উনি একটু হাসেন, আমার দিকে তাকান। এবার ওনার তাকানোটা এমন একটা ছিল, যখন কি হয়, আমরা যদি কারুর পিছনে আর কি বদমাইশি করি বা কারুর নামে যদি কোনো মিথ্যে কথা বলি, ষড়যন্ত্র করি, তখন কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি একটা অন্যরকম থাকবে। আমরা কিন্তু একটু বাঁকা হেসে, একটু চোরা নজরে তার দিকে তাকাবো, একটু যার সাথে sarcastic way তে বদমাইশিটা কথা বলবো। করছি। হ্যাঁ, বা আমরা যদি জানি যে কোথাও একটা গভীর রহস্য লুকিয়ে রয়েছে, কিন্তু কাউকে সেটা না জানিয়েই সেই জায়গাটায় উপস্থিত করেছি বা নিয়ে এসেছি, তখন কিন্তু আমরা আর চোখে চোখে দেখবো যে তার প্রতিক্রিয়াটা কেমন হচ্ছে। একদম একদম। ওই ভদ্রমহিলাও কিন্তু আমার দিকে ওই ভূতের মতো থাকবো কেমন করে কথাটা বলে ওইভাবে তাকালেন। একটু, তার মানে একটু বোকা বোকা হাসিও ছিল, চোখের মধ্যে একটা আলাদা ধরনের একটা, কৌতুক ছিল। হ্যাঁ, কৌতুক ছিল। আমি ওটা নজরে আমার পড়ে, কিন্তু আমি আর কিছু বলি না, আমি চুপচাপ ওইভাবেই বসে থাকি। আর ঠিক আছে, ওকে ফাইন। আস্তে আস্তে ডিনারের সময় এসে যায়, ডিনার করি আমরা। ডিনারটা কিন্তু বাইরে থেকেই আসে,
অর্ডার দেওয়া হয়, বাইরে থেকে খাবার দিয়ে যায়। এইবারে ভদ্রমহিলা বলেন যে আমার তো থালা বাসন মাজা নেই, আর ওই ছেলের কাজের সময় যে কিছু কয়েকটা প্লাস্টিকের থালা গ্লাস আছে ওই শোকেসের ভেতরে, সেগুলোই বার করে নিয়ে ওই থালাতেই আর কি খাওয়া দাওয়া হবে। তো ঠিক আছে, আমরা সমস্ত খাই দাই, থালাগুলো সমস্ত ধুয়ে টুয়ে। এখানে যাই হোক। একটা কোশ্চেন করব। হ্যাঁ। তুমি বললে যে রান্নাঘর, হুম। ওই জায়গাটাতে এটো বাসন কোসন অনেক দিন ধরে পড়ে রয়েছে। হুম 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 আবার তুমি এটাও বললে যে এখানে একটা কাজের লোক ছিল যে কাজ করতো, হুম সে কি আসছিল না? 3-4 দিন ধরে আসেনি, ওকে ওকে। এবং সে রাতেও থাকতে রাজি হতো না, ভদ্রমহিলার কথায় যেটুকুনি বুঝলাম। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পর্ব টর্ব আমাদের সমস্ত মেটে টেটে ভদ্রমহিলা বলেন তাহলে এবারে শুয়ে পড়ি, অনেক তো রাত হলো, আর জেগে লাভ নেই। তো আমি তখন বলি যে ঠিক আছে, আমি এখানেই শোবো, কিন্তু আমি আর একটু দেখে নিই, আমি যদি কাজটা একটু করতে পারি, কারণ আমি জানি পরের দিন সকালে গিয়ে 3-4 ঘন্টা জার্নি করে আমার কাজে বসাটা সম্ভব হবে না, হুম। আর সে পরের দিনই আমার ডেডলাইন, আমার খুব চাপ পড়ে যাবে। তো আমি আর একবার একটু মনে মনে ভাবি যে আর একবার একটু চেষ্টা করে দেখি যদি কাজটা করা সম্ভব হয়। ভদ্রমহিলা আমাকে বলেন কি দরকার এখন ওই ঘরে গিয়ে কাজ করার, ওই ঘরের জানলাটাও তো বন্ধ হয় না, তুমি তো দেখলেই, দুটো পাল্লাই হাট করে খোলা, মশা টশাও কামড়াবে, কি দরকার, এখানেই থাকো না, শুয়ে পড়ো না, একটু বাদেই তো তোমরা বেরিয়ে যাবে, ভোর হয়ে যাবে। আমি বললাম যে ঠিক আছে, আমি এখানেই শোবো, আপনি এত ব্যতিব্যস্ত হবেন না, আমি একটু কাজকর্ম করি, তারপর আমি এখানেই চলে আসবো। তো উনি বললেন ঠিক আছে, মশার ধূপটা নিয়ে যাও, জ্বালিয়ে কাজ করো। ভালো কথা, আমি মশার ধূপটা জ্বালিয়ে কাজ করতে বসি। কাজ তো আমার হচ্ছে না, আমি এইটা সেইটা এদিক সেদিক করে নানাভাবে নানা লাইন লেখার চেষ্টা করছি, কিছুতেই কিছু হয় না। এই করতে করতে আমি একটা সময় হতাশ হয়ে বিছানার একটা পাশে শুয়ে পড়ি। এবার হয়তো শরীরটা ক্লান্ত থাকার জন্যই হোক বা শরীরটা খারাপ থাকার জন্যই হোক, তারপর একবার বমিও হয়েছে, এমনিতেও নেতিয়েছিলাম, মন মেজাজও ভালো নয়, কাজটাও ঠিকমতো হয়নি, তাই আমার ঘুম এসে গিয়েছিল, আমি ঘুমিয়ে পড়ি। আর সেই সময় পরিবেশটা ভাবো, দুটো জানলার 2 পাল্লাই হাট করে খোলা, মশা পুরো একদম ভন ভন করছে, ল্যাপটপটা খোলা, আমি কিন্তু শুয়ে পড়েছি ওইখানেই, আমার কিছু হুঁশও নেই। এবারে বলি, রাত তখন কটা হবে, প্রায় 2:15-20 মতো হবে। হঠাৎ করে আমার ওই ঘরটাতে না ধূপ ধুনোর গন্ধ নাকে আসতে লাগে তীব্রভাবে, মানে ঘরটা ধূপ ধুনোর গন্ধতে পুরো ভরে যায়। আচ্ছা। এবং ধীরে ধীরে গন্ধটা বাড়তে থাকে, নাকে এতটাই তীব্রভাবে লাগে যে আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে বসি, টিউবলাইট কিন্তু জ্বলছে, কারণ আমি যেহেতু কাজ করছিলাম তাই টিউবলাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম। কাউকে দেখতে পাই না, কিন্তু গন্ধটা ভীষণভাবে প্রকট হতে শুরু করে। আমার যেন এবারে মনে হয় খাটের তলায় কেউ একটা রয়েছে। খাটের তলাতে? হ্যাঁ, আমার যেন মনে হয় খাটের তলায় কেউ একটা রয়েছে। আচ্ছা। কিন্তু পরক্ষণেই আমি নিজের মনকে বুঝাই যে খাটের তলায় কেউ কি করে থাকবে, কারণ ফাঁকা ঘর, আমি একাই রয়েছি, আর যদি নেগেটিভ কেউ থাকেও তাহলে সেখানে ধূপ ধুনো তো একটা পুজোর কাজে ব্যবহৃত হয়, সেখানে নেগেটিভ এন্টিটি কি করে থাকতে পারে। নিজের মনকে কিন্তু এটা জোরের সহকারে বোঝাই যে না, আমি যা ভাবছি ভুল ভাবছি। কিন্তু না, আমি যতই নিজের মনকে বোঝাই, আমার ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু আমাকে জানান দেয় যে তুই যেটা ভাবছিস সেটা কিন্তু ঠিক, ভুল নয়। আমি খাটের তলাটা একবার উঁকি মারতে যাই। ওকে। হঠাৎ করে আমার মনে হয় খাটের তলাতে কেউ যেন বুকে, ওই যে বুকে ঘষে, মানে সরীসৃপরা যেরকম ভাবে চলে বুকে ঘষে, ওরকম ভাবে কেউ যেন একটা সরাত করে সরে গেল। কি বলছো? হ্যাঁ, কিন্তু সরীসৃপের অবয়ব না, মানুষের অবয়ব। আচ্ছা। এবং সে খালি সরে গেল না, পরক্ষণেই সে আড়াআড়ি হয়ে গেল। মানে এবার আমি তোমাকে একটু বোঝাই, আমার যেন মনে হলো একটা অবয়ব তার মাথার, মানে পেট থেকে মুখ অবধি বা মাথা অবধি আমার সামনে,
আর তার নিম্নাঙ্গটা মানে পায়ের পাতা অবধি আর কি, হুম, কোমর থেকে পায়ের পাতা অবধি খাটের তলার ভেতরে। আর আচ্ছা। ধূপ ধুনোর গন্ধ কিন্তু তখনও ঘরে তীব্রভাবে প্রকট। আমি আর ওখানে বসে থাকতে পারিনি, আমি সোজা দৌড়ে চলে এসেছি। সোজা দৌড়ে চলে আসলেও কি হবে, বড় বেডরুমটার মানে বড় ঘরটার সামনে এসে দেখি দরজা বন্ধ। হুম, মানে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি দেখে ওনারা আমাকে আর ডাকেননি, ওনারা ঘরের দরজাটা বন্ধ করে আর দিয়েছেন। তুমি ওখানে কাজ করতে করতে ঘুমিয়ে আমি পড়েছিলে? ওখানে ঘুমিয়ে পড়েছি, হয়তো শরীরটা ঠিক ছিল না বলে। হুম, আমি মানে সাথে সাথে আমি নক করতে থাকি, বেশ জোরে জোরে নক করতে থাকি। আমার ম্যাম এসে দরজাটা খোলেন। এই সময় আমি আরও একটা বড় চমক পাই এবং তার সাথে ভয়ও পেয়ে যাই। আমি দেখি ম্যাম দরজাটা খুলে সাইডে দাঁড়িয়ে গেছেন। আমি দেখি টিমটিমে ঘরের মধ্যে সেই আলো জ্বলছে। আমি দেখি খাটের উপরে সেই ভদ্রমহিলা বসে রয়েছেন অন্ধকারে। ওনাকে দেখে আমার যে কি ভয় লেগে গেছিল আমি কি বলবো। আমি দেখছি ওনার ওই বড় বড় চুল পুরো খোলা, সাদা চুল, তার ভিতরে টিমটিমে আলো, ঘরের মধ্যে খাটের ঠিক মাঝখানটায় উনি বসে রয়েছেন। আমি ওই ঘর থেকে তো একটা ভীষণ ভয় পেয়ে গিয়ে এসেছি দৌড়ে এই ঘরে আশ্রয় নেব বলে। এই ঘরের দরজা খুলতে না খুলতেই ওনাকে দেখে আবার ভয় পেয়ে গিয়েছি। উনি আমাকে হাত দিয়ে ডাকেন, ভেতরে এসো। বারবার বলেছিলাম ওই ঘরে না যেতে, না কাজ করতে। দিনের আলো থাকাকালীন একটা আলাদা ব্যাপার, আমি বারবার তোমাকে বলেছিলাম আমাদের সঙ্গেই থাকো, শুনলে না তো আমার কথাটা। দিয়ে উনি ম্যামকে বললেন ওই ঘরে ওর যা যা জিনিস আছে তড়িঘড়ি এই ঘরে নিয়ে আয়, দরজাটা বন্ধ করে দে। আমি তো ঘরে ঢুকে প্রচণ্ডভাবে হাঁপাতে শুরু করেছি। খুব ভয় লেগেছে, খুব স্বাভাবিক সেটা। ভদ্রমহিলা তখন ম্যামকে বলেন শিগগিরই ওই ঘরে যা, গিয়ে ওর যা জিনিসপত্র আছে সেগুলোকে এই ঘরে নিয়ে আয় এবং দরজাটা বন্ধ করে দে। আমার এই সময় মনে হয় যে যদি ওনারা দুজন শুয়েই থাকেন তাহলে ওনারা ওই সময় অতি দ্রুতভাবে উঠবেন কি করে? তাহলে কি ভদ্রমহিলা জানেন যে ওই ঘরে কিছু একটা ঘটছে অস্বাভাবিক? রাইট। কারণ ওনার যথেষ্ট বয়স হয়েছে। আমি যতই দুমদুম করে নক করি, ম্যাম যতটা তাড়াতাড়ি করে আসবেন, যতটা দ্রুত হারে তাড়াতাড়ি করে দরজা খুলতে আসবেন, ওই মহিলার পক্ষে কিন্তু বিছানা থেকে শটান উঠে যাওয়াটা সম্ভব না। তার মানে জেগেইছিলেন? জেগেছিলেন। আর তার থেকেও বড় কথা, উনি কি তাহলে কিছু অনুভব করেছিলেন বা উপলব্ধি করেছিলেন যে ওই ঘরে অস্বাভাবিক কিছু হচ্ছে? উনি কি কিছু টের পেয়েছিলেন? এটা তো হতেই পারে। আবার আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, দরজাটা বন্ধ করেছিলেন কেন? হ্যাঁ, তোমরা একদমই তাই। তিনজনই রয়েছো বাড়িতে, বাড়ির ভেতরে রয়েছো, দরজা বন্ধ করে ঘুমানোর কি আছে? যে কালে দেখলেন আমি একা ওইখানে রয়েছি, দরজা জানলার পাল্লা দুটো হাট করে খোলা, তাহলে এনাদের ঘরের দরজাটা বন্ধ করেছেন কেন? এইটাই তুমি বলছো তো? এটা একটা খটকার বিষয়, রাইট? তারপর কি হলো? আমি তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে গিয়ে ঢকঢক করে জল খেলাম। ভদ্রমহিলা আমাকে বেশ কিছু তো কথা বললেন এরকম ধরনের যে কেন আমি থাকলাম এই সেই। আমি ওখানে শুয়ে পড়ি, ওনাদের খাটেই একটা পাশে আমি শুয়ে পড়ি চুপটি করে। পরের দিন ভোরবেলা হয়, অ্যালার্ম বাজে মোবাইলে। আমাদের তো বেরোতে হবে, কারণ সকালবেলা বা ভোরবেলা আমাদের বেরিয়ে যাওয়ার কথাই ছিল। যাই হোক, আমি ম্যামকে ডাকি যে এবার তো বেরোতে হবে। তো ভদ্রমহিলা বলেন যে চলে যাবি, ম্যামকে বলেন। তো উনি বলেন যে হ্যাঁ যেতে তো হবেই, আবার তো আসবো, তুমি চলো না আমার বাড়িতে গিয়ে, বরং তুমি থাকবে, তুমি আমার সাথে চলো না, কি আছে এই বাড়িতে তো কেউ নেই। উনি তখন বলেন আমি তো এখন এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, আমি এখন কোনোভাবেই এই বাড়ি থেকে বেরাতে পারবো না। যতক্ষণ না ওদের দুজনের বাৎসরিক কাজ হচ্ছে ততক্ষণ আমি কিভাবে বেরাবো? আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে। খুব ক্রিপি মহিলা। কথাগুলো স্পষ্ট কানে বাজছিল, এখনো বাজছে আমার, যে আমি তো এখন বেরাতে পারবো না। আমি বুঝেই যাই যে উনি হয়তো বেরোতে চাইলেও বেরোতে পারবেন না। এবার আমি তোমাকে এখানে একটা প্রশ্ন করতে চাই যে আমার এই মনের ভাবনাটা কি ঠিক? দেখো,
অনেক কেস তো হ্যান্ডেল করেছি, হ্যাঁ। প্যারানর্মাল বা তন্ত্র বিষয়ক যাই বলো, প্যারানর্মাল সেগমেন্টে। এবার সেগুলোর কেস স্টাডি নিয়ে হয়তো ভিডিও বানাবো কখনো, বাট হুম সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করিনি। বাট এই যে বাস্তুতে যদি কোনো রকমের প্রেত, হ্যাঁ পিশাচ, এরকম কোনো এন্টিটি, এদের যদি কোনো রকমের আবেশ থাকে, প্রভাব থাকে, তারা তোমাকে ওখান থেকে বেরোতে দিতে চাইবে না। তোমার যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তি থেকে কিন্তু ওরা পাওয়ারটাকে নিজের মধ্যে নেয়, নিজেকে আরো পাওয়ারফুল করতে, সেই স্থানে, সেই বাস্তুতে, সেই জায়গাতে আরো গেঁড়ে বসার জন্য। মানে তোমাকে যদি কেউ ওই বাস্তু থেকে বের করে আনতেও চায়, এরা তারও ক্ষতি করবে। মানে সবসময় একটা বাধার আর কি সৃষ্টি করবে, হ্যাঁ, বেরোতে পারবে না, বেরোতে পারবে না। সহজে বেরোতে পারবে না। এইবার আমি তোমার এই কথাটা শুনে একটা লিঙ্ক করতে পাচ্ছি। আমরা যখন বেরাবার উপক্রম করছি, পুরো শুকনো মেঝে, কোথাও এক ফোঁটা জল নেই, কিন্তু হুম, আমি তো বেরিয়ে গেছি, ঠিক আছে। আমার ম্যাম দিদির সাথে কথা টথা বলে, আশ্বাস দিয়ে পাশে আছে এইসব বলে টলে যখন বেরোতে যাবে, শুকনো মেঝেতে আছাড় খাওয়া বলে যেটাকে, উনি পুরো ওইভাবে পড়ে গেলেন মেঝেতে। আউট অফ নোওয়্যার। না, কোথাও কিচ্ছু, কোনো কারণই নেই পড়ার। আর ওনার মানে আমার ম্যামের যথেষ্ট ভারী চেহারা, কিন্তু এবার পড়ে গেলে বুঝতেই পারছো, মানে প্রচণ্ড ভীষণভাবে লেগেছে। লেগেছে। এবার আমি তো মনে মনে ভয় পেতে শুরু করলাম যে তাহলে কি আজকেও থেকে যেতে হবে? কারণ যদি তীব্র যন্ত্রণা করতে থাকে, উনি তো নড়াচড়াও করতে পারবেন না, True. আর আমি তো জোর দিয়েও বলতে পারবো না এই অবস্থায় চলো, যে চলুন, যে করেই হোক ফিরতে হবে। আমি তো এগুলো কিছু বলতেও পারবো না। আমার মনে মনে কিন্তু বেশ ভয় হতে শুরু করলো। যাই হোক, আমি জানি না ভগবানের কি অসীম দয়া, ম্যাম ওই সময় ব্যথাটা টের পাননি, সঙ্গে সঙ্গে পড়েছিলেন বলে হয়তো। তারপর ম্যাম বেরোতে পারলেন, পায়ে একটু একটু টান লাগছিল ঠিকই, কিন্তু বেরোতে পারলেন। দিয়ে এবার আমরা যখন বেরিয়ে গেছি গেটের বাইরে, তখন আবার যেন সমস্ত এনার্জি আমি ফিরে পেলাম। গেট থেকে বেরোবার পরেই? হ্যাঁ, রাস্তাতে যখন আমি আচ্ছা। যেন উবে যাওয়ার সমস্ত এনার্জি ভরপুরভাবে আবার ফিরে পেলাম। আমার যে তখন কি স্বস্তি হতে লাগলো তা বলে বোঝাতে পারবো না। কারণ আমি আমার তখন মনে হচ্ছিল একটাই কথা, যেন ওই একটা চক্রব্যূহের ভেতরে যেন আমি ঢুকে গিয়েছিলাম, কেউ যেন জোর করে আমাকে আটকে রেখেছিল। আমি যতবার চেষ্টা করেছি বাইরে বেরোতে, কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু ওই যে কথায় বলে ভগবান আছেন, ম্যাম পড়ে গেলেন, কিন্তু তাও কিন্তু ওই সময় উনি ব্যথাটা টের পাননি। টান লাগছিল বটে, এবার সঙ্গে সঙ্গে অনেক সময় কি হয়, পড়ে গেলে ব্যথাটা অনুভব করা যায় না, একটু পর থেকে সেটা মালুম হয়, এটাও হয়। যাই হোক, গাড়ি তো আমরা নিয়েই এসেছিলাম, গাড়ি ছিলই। আমরা আস্তে আস্তে গাড়ির দিকে এগোলাম। ভদ্রমহিলার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমরা গেট থেকে বাইরে বেরালাম, ওনাকে টাটা করলাম, আসছি টাসছি সব বললাম, উনি কিন্তু বাড়ির বারান্দাতে যে দাঁড়িয়ে রইলেন, একবারও বাইরে এলেন না, বারান্দাতে চৌকাঠ পেরালো না। এটাই আমার বলার কথা, এটা একটা অদ্ভুত জিনিস। চৌকাঠ উনি পেরালেন না। এবার উনি কি চেয়েছিলেন পেরোতে, নাকি ওনাকে পেরোতে দেওয়া হলো না, সেটা একটা কিন্তু প্রশ্ন। কারণ বোন চলে যাচ্ছে, কাছেই গেট, লোকে গেট অব্দিও আসে, উনি কিন্তু সেটা করলেন না। দেখলাম ওইখানেই বারান্দাতেই দাঁড়িয়ে রইলেন। আমরা জাস্ট গেটটা পেরোলাম, আমি শব্দ শুনতে পেলাম, লোহার গেটটা উনি বন্ধ করে দিলেন। তার মানে ওনার হয়তো বেশিক্ষণ দিনের আলোও সহ্য হয় না, হতে পারে। কারণ তখন তো সবে ভোর হয়েছে, সকাল হবে। তো ওখানে তো কোনো রকম অস্বস্তি হওয়ার কথা নয়। ভদ্রমহিলা যেখানে একবার মেনশন করেইছিলেন যে এই বাড়ি থেকে এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না, বেরোনোটা খুবই চাপের, তো সেখানে ভদ্রমহিলা গেট অব্দিও আসতে পারলেন না, এবং আমরা যাওয়া মাত্রই সাথে সাথে গেট এবং দরজা বন্ধ করে দিলেন। শব্দ শুনতেই পেলাম,
আমরা গাড়িতে গিয়ে উঠলাম, ওকে। দিয়ে আমরা বাড়িতে ফিরে এলাম। তারপর তো ম্যামের সাংঘাতিক অবস্থা হলো, পাটা ফুলে যন্ত্রণায় একদম একসা ব্যাপার। কিন্তু ম্যামের বিশাল মনের জোর, ওই অবস্থাতেও উনি গাড়ি চালিয়ে ঠিক এসেছিলেন কিন্তু আমাকে নিয়ে। নিজে ড্রাইভ করছিলেন? হ্যাঁ, আচ্ছা। কারণ ওই সরু গলির মুখে সাইড করে গাড়িটা দাঁড় করানোই ছিল, কারণ একটা দিনের বা একটা রাতের তো ব্যাপার ছিল, তারপরের দিনই আমাদের বেরানোর কথা ছিল। আমরা কিন্তু বাড়িতে আসি, উনি আমাকে ড্রাইভ করে এনেছিলেন। সাংঘাতিক ব্যাপার হয়, কিন্তু আমার কোনো রকম কিন্তু এফেক্ট এই ঘটনাতে আসেনি বা আমার ওপর কিছু পড়েনি, ওনার ওপর পড়েছিল। ওনার পায়ের তো ওরম একটা অবস্থা হলোই, তার সাথে ওনার এত শরীর খারাপ হয়ে গিয়েছিল, সব রোগ যেন ওই সময়ই একসাথে ধরা পড়েছিল। আচ্ছা। উনি, আমার মনে আছে, 15 থেকে 20 দিন শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, বিছানা থেকে উঠতেও পারেননি সেভাবে। আমি গিয়ে দেখা করে আসতাম। এটা তো গেল 2022 সালে চৌধুরী ভিলার ঘটনা। এবার আসি 2025 সালের ঘটনা। আমার সঙ্গে তোমার যে আগের পডকাস্টটা হয়েছিল সিকিমের ব্যাপারটা নিয়ে, সেটা ম্যাম দেখেছিলেন। তারপর ম্যামের ফ্ল্যাটে আবার একদিন আড্ডা মারতে যাই, এই কদিন আগের ঘটনাই আর কি। 2022-এর পরে এই ব্যাপারটা নিয়ে কিছু না, আর কিছু আলোচনা হয়নি, আমিও আর কিছু বলিনি। হ্যাঁ, Okay. আমিও আর কিছু বলিনি। এমনি মাঝখানে কমিউনিকেশন ছিল? হ্যাঁ, এমনি সব কমিউনিকেশন ছিল, দেখা হয়েছে, সবই হয়েছে, বাট এই কথাটা নিয়ে আর কোনো রকম আলোচনা হয়নি। এবার আগের যে পডকাস্টটা হলো সেটা দেখে ম্যাম আমাকে বলেছিলেন একদিন আসিস, ফ্রি হলে গল্পগুজব হবে। আমি গিয়েছি, তখনও আমি জানতাম না যে আমি আবার আর একটা কিছু প্লট পাবো, আর একটা কিছু সত্যি ঘটনা শুনবো। যাই হোক, আমি ফ্ল্যাটে গিয়েছি। এবার কথায় কথায় ম্যাম এই সিকিমের ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করেন, শুনেছেন বলে নানা ধরনের মন্তব্যও করেন। তো তারপর হঠাৎ করে আমি ম্যামকে জিজ্ঞাসা করি যে ম্যাম, আপনার দিদি এখন কেমন আছেন, কোথায় থাকেন উনি? তখন ম্যাম আমাকে বলেন যে দিদি তো আর ওই বাড়িতে থাকে না, ওই বাড়ি থেকে শিফট করে গেছে। আচ্ছা। আমি বললাম কেন, ওই বাড়িতে থাকে না কেন, বাড়িটা কি ভালো নয় বলে? তখন ম্যাম বলেন যে বাড়িটা না সত্যি একদম ভালো নয়, কি জানি কেন এরকম ভাবে বাড়িটার ওপর নেতিবাচক একটা প্রভাব রয়েছে। আমার যিনি জামাইবাবু, তিনি খুব পুজো আচ্চা করতেন, বাড়িটাকে খুব যত্ন আত্তিতে রাখতেন, দেখভাল করতেন, কিন্তু জামাইবাবুরও কিরম অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। আমি বললাম করোনাতে উনি মারা যাননি? আমি তো এবার চমকে উঠেছি, কারণ আমি তো প্রথমে ভেবেছিলাম যে করোনার জন্যই ওনারা মারা গেছেন। না, করোনাতে মারা যাননি। আমি বললাম তাহলে কিভাবে মারা গিয়েছেন? বলল ওই করোনার সময় আমার দিদি আর আমার যে বোনপো, তারা দুজনেই প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে ভর্তি হয়। তখন নাকি ম্যামের জামাইবাবু একাই বাড়িতে ছিলেন। ভেতর ভেতর উনি যথেষ্ট অসুস্থ ছিলেন কিন্তু। আর ওই সময় একটু মনে করলে মনে পড়ে যাবে তোমারও, যে যারা বৃদ্ধা ছিলেন, যারা একা থাকতেন, যাদের বাড়িতে অধিকাংশ লোকজন অসুস্থ হয়ে হসপিটালাইজ ছিল, তখন কিন্তু সেই সব জায়গায় পৌরসভা থেকে পৌরকর্মীরা নানাভাবে খাবার টাবার এইসব দিয়ে কিন্তু হেল্প করতেন। দোরগোড়াতে সমস্ত জিনিসপত্র রেখে দেয়া হতো, ওষুধও কিন্তু সরবরাহ করা হতো। তো কি হয়েছিল ওই সময়, 3 দিন ধরে পৌরকর্মীরা খাবার, তারপর জল, কাগজ, দুধ, এইগুলো সমস্ত যে যার মতো এসে আর কি রেখে গিয়েছেন। কিন্তু দেখা গেল 3 দিন হয়ে যাওয়ার পরও সমস্ত জিনিসগুলো গেটেই পড়ে রয়েছে, কেউ তোলেনি। আচ্ছা। তখন ওখানকার লোকদের সন্দেহ হয়, ওরা পৌরসভায় খবর দেয়। পৌরকর্মীরা বাড়ির ভেতর ঢুকে দেখে বাড়ির দরজা টরজা সবই কিন্তু ভেজানো ছিল, বন্ধও ছিল না। ওই আমি যে কামরা ঘরটায় ছিলাম, সেই কামরা ঘরে ওই ভদ্রলোক থাকতেন। ওই কামরা ঘরে পৌরকর্মীরা ঢুকে দেখে ভদ্রলোক মৃত অবস্থায় পড়েছিলেন প্রায় 3 দিন ধরে। কারণ 3 দিন গেট থেকে কোনো রকম কিচ্ছু তোলা হয়নি, খাবারের প্যাকেট, ওষুধের প্যাকেট, কিচ্ছু না। তখন তাকে, আর যে এখানে একটা কথা বলি, ওনাকে খুব অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। মনে আছে আমি বলেছিলাম যে খাটের তলায় আমার মনে হয়েছিল কেউ যেন আছে, যার মাথা থেকে পেট অবধি খাটের বাইরে রয়েছে,
আর কোমর থেকে পায়ের পাতা অবধি খাটের তলার ভেতরের দিকে রয়েছে। জামাইবাবুকে কিন্তু ঠিক ওই অবস্থায় মৃতভাবে পাওয়া গিয়েছিল। যেভাবে তুমি ফিল করেছিল। হ্যাঁ, অবয়বটা দেখেছিলাম। তুমি বলছিলে যে তুমি ধূপধুনোর গন্ধ পেয়েছো। হ্যাঁ, উনিও পূজা পাঠ করতেন। উনিও প্রচুর পূজা পাঠ করতেন। ওকে। এইখানে গিয়ে আমি একটা লিঙ্ক পাই। আর একটা লিঙ্ক আমি পেয়েছিলাম যখন আমি জিজ্ঞাসা করি ওনার ছেলের কিভাবে মৃত্যু ঘটেছিল, আপনার বোনপোর ম্যামকে জিজ্ঞাসা করি, তখন ম্যাম এর উত্তরে বলেছিলেন যে আমার বোনপোও খুব ভালো ছিল। যখন যেখানে যেত, ওর একটা শখই ছিল, যেখানে যেত সেখানকার হচ্ছে ভালো সেন্ট, ডিও, আতর এগুলো সমস্ত কালেক্ট করা এবং নিজের সংগ্রহতে রাখায়, নিজের সংগ্রহতে তো উনি রাখতেনই, তাছাড়াও মাঝে মধ্যে মাসিকে উপহার দিতেন। এইটা শুনে আমি একটু হতভম্ব হয়ে যাই, কারণ বাথরুমে আমি আতরের গন্ধ পেয়েছিলাম বমি করতে করতে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, আমি হয়তো কাউকে দেখিনি, কিন্তু আতরের গন্ধ মানে একদম ভরপুর, একদম সারা বাথরুমে ছেয়ে গিয়েছিল আতরের গন্ধতে। ওনার কথাটা যখন আমি শুনি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি এই দুটো ব্যাপার দুয়ে দুয়ে 4 করতে পারি। আমি ম্যামকে তখন সরাসরি বলি যে জানেন, আমার সাথে কিন্তু ওই বাড়িতে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। ম্যাম তখন আবার ওই একই কথার পুনরাবৃত্তি ঘটিয়ে বলেন, বাড়িটা সত্যিই ভালো না। ওই বাড়িটা থেকে ফেরার পথে আমারও একটা মারাত্মক ট্রমা সৃষ্টি হয়েছিল, যে কথাটা আমি কাউকে কোনোদিনও বলিনি। ওই বাড়িটায় আমি একবার গিয়েছিলাম, ম্যাম বলছেন। এবার এই ঘটনাটায় আমি শুরু করার আগে বলি, আমি প্রথমেই বলেছিলাম যে এই ঘটনাটা মানে এই দুটো ঘটনা একটা অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমে তোমার ঘটনাটা শুনলাম। হ্যাঁ হ্যাঁ, এইবারে আমি চলে যাব 1985 সালের কথা, 1985-86 সালের কথা। ম্যাম যখন আর কি বলাটা শুরু করলেন যে ওই বাড়িটা সত্যিই ভালো নয়, ওই বাড়িটা থেকে ফেরার পথে ওনার একটা ট্রমার সৃষ্টি হয়েছিল মনের ভেতরে। সেই ট্রমার এফেক্টটা কি হয়েছিল জানো? কি বলো তো? গেস করতে পারবে? ম্যামের মনের ভেতরে এমন একটা ট্রমা সৃষ্টি হয়েছিল যার জন্য উনি ট্রেনের লোয়ার সাইডের যে বার্থগুলো ওখানে শুতে ভয় পেতেন। কেন? পিকিউলিয়ার তো। হ্যাঁ, এইখানেই ঘটনার একটা আশ্চর্যজনক দিক রয়েছে, যার জন্য আমি প্রথমেই তোমাকে বলেছিলাম যে এই ঘটনাটা এমনই একটা ঘটনা যে ঘটনাটা সচরাচর তুমি কোথাও শুনতে পাবে না। ওকে, এবারে চলে যায় 1985-86 সালের সেই ঘটনায়। ম্যাম বললেন ওনার জামাইবাবু পুজো আচ্চা করতেন। হ্যাঁ। এবার খুব ভালো পুজো আচ্চা করার জন্য মাঝে মধ্যে উনি বাইরেও কিন্তু পূজার কাজে যেতেন। ওকে। একবার ম্যাম আর ম্যামের ভাই এমন একটা সময়ে গিয়েছিলেন ওই দিদির বাড়িতে যখন জামাইবাবুর বেনারসের দিকে পুজো করতে যাওয়ার কথা। ম্যামের ভাই মানে নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই, দুজনে দিদি হয়, যেতেই পারে, কোনো অসুবিধা নেই। ওকে। তো বেনারসের দিকে জামাইবাবু যাবেন শুনে ম্যাম আর ম্যামের ভাই বলেন তারাও সঙ্গে যেতে চান। ওকে ওকে ওকে। তো ওনারা দুজনেই বলেছিলেন বেনারসটাও ঘুরে দেখা হয়ে যাবে, যাওয়া হয়নি কোনোদিন। তো জামাইবাবু রাজি হয়ে যান। জামাইবাবু ওনাদের দুজনকে সঙ্গে করে নিয়ে রাতের ট্রেনে রওনা দেন। যথারীতি ম্যাম আর ম্যামের ভাইয়ের জানলার পাশে সিট পড়েছিল, লোয়ার বার্থ, আর যে মিডল বার্থটা থাকে সেখানে জামাইবাবু শোবেন বলে ঠিক করেন। জামাইবাবুর সাথে 2টো ব্যাগ ছিল। একটা ব্যাগে ওনার ওই পুজো আচ্চা করার যে নামাবলী, ধুতি টুতি সেগুলো সব ছিল, আর একটা ব্যাগে বেশ কিছু টাকা ছিল এবং জরুরি কিছু কাগজপত্র ছিল। সেই কাগজপত্রগুলো কিসের দরকারে লাগবে সেসব কিছু কিন্তু উনি বলেননি। ম্যামকে ব্যাগটা দিয়ে উনি বলেছিলেন ব্যাগটা যত্নে রাখিস, কারণ এই ব্যাগের ভেতরে বেশ কিছু টাকা পয়সা আছে এবং কিছু জরুরি কাগজপত্র আছে, যাতে কোনোভাবেই মানে হাতছাড়া না হয়ে যায়। আমি ঘুমিয়ে পড়বো আর ঘুমোলে আমার কিছু হুঁশ থাকে না।
রাত্রিবেলা ট্রেনটা ছিল। ম্যাম বলছেন ট্রেনটা ছেড়েছে, ভালো কথা, সবই যাচ্ছে। ট্রেনের তখন কিন্তু স্লিপার ক্লাসের টিকিট কাটা হয়েছিল। জানলাটা খোলা, দুটো জানলাই খোলা। একটা বার্থে হচ্ছে ম্যাম, আর একটা উল্টো দিকে, মানে পাশের ওই উল্টো দিকের এটায় ম্যামের ভাই বার্থটায়। জানলা খোলা রয়েছে। রাত প্রায় 1:40 মতো হবে। ম্যাম হঠাৎ করে উপলব্ধি করছেন যে তার চোখের সামনে, মানে ম্যামের তখনও গাঢ় ঘুম আর কি হয়নি, জাস্ট চোখটা আর কি বন্ধ করেছেন, আবছা আবছা ঘুমের মধ্যে রয়েছেন। হঠাৎ করে ম্যাম অনুভব করছেন যে তার চোখের সামনে কেউ যেন একটা হাত এরাম এরাম করে, আমরা কি হয় অনেক সময় দেখি না, মানুষজন ঘুমোচ্ছে কিনা তা বোঝার জন্য অনেক সময় এরাম করি হাতটা, ওরকম যেন কোনো একটা হাত এরকম ভাবে নাড়াচাড়া করছে, কেউ একজন নাড়াচাড়া করছে আচ্ছা হাতটাকে। ম্যাম চোখটা খোলেন। চোখটা খোলা মাত্রই দেখেন মুহূর্তের মধ্যে একটা কালো হাত যেন চোখের ওপরের, চোখের সামনে তো এইভাবে নাড়াচাড়া করছিল, চোখের ওপর থেকে সরে গেল। ওকে। চমকে ওঠেন উনি। একবার মাথাটা তুলে জানলার দিকে তাকান, নর্মাল, কোনো কিছু অসুবিধা নেই। পাশে তাকান, দেখে ভাই ঘুমোচ্ছে। এবার বলি, কামরায় কিন্তু মিটমিটে আলো জ্বলছিল, কারণ ব্যাগটা যাতে কেউ আর কি না নিয়ে যায় তার জন্য ওনারা ওনাদের দিকের আলোটা কিন্তু জ্বালিয়ে রেখেছিলেন। ওকে। আর একজন মহিলার কাছে ব্যাগ রয়েছে, স্বাভাবিকভাবেই সুরক্ষার জন্য আলোটা জ্বালা ছিল। ম্যাম নিজের মনকে বোঝালেন, না আমি যা দেখলাম সেটা ভুল দেখেছি, আমি শুয়ে পড়ি। আবার উনি চোখটা বন্ধ করলেন। এখানে একটা কথা বলে রাখি, ব্যাগটা কিন্তু ওনার মাথার নিচে ছিল, মানে বালিশ আকারে উনি আর কি শুয়েছিলেন ব্যাগটার উপরে। একটু দূর গিয়েছে ট্রেন। এইবারে ম্যাম শাড়ি পরেছিলেন যখন যাচ্ছিলেন। শাড়ির আঁচলটায় যেন ম্যামের মনে হলো কেউ যেন আঁচলটা ধরে টানছে, কারণ ট্রেনের জানলাটা খোলা ছিল, হাওয়া আসছিল, হাওয়ায় তো আঁচলটা এরম করে ফুলে ফুলে উঠবেই। রাইট। আঁচলটা যেন মনে হচ্ছে কেউ ধরে টানছে। উনি প্রচন্ড ভয় পেয়ে যান। উনি জানলার দিকে তৎক্ষণাৎ তাকান। ও তার আগে একবার ভাইয়ের দিকে তাকালেন, দেখলেন ভাই ঘুমোচ্ছে। তৎক্ষণাৎ জানলার দিকে তাকাতেই উনি দেখতে পান একটা ভয়ানক দৃশ্য। জানলায় গেরিলার মতো একটা অতিকায় অবয়ব দাঁড়িয়ে রয়েছে। বাইরের দিকে ট্রেন ছুটছে। জানলার যে শিকগুলো আছে, মানে রড বা শিক, সেটা ধরে গেরিলার মতো একটা অতিকায় অবয়ব কালো মিশমিশে রঙের দাঁড়িয়ে রয়েছে। জ্বলন্ত চোখ, দুখানা চোখই জ্বলন্ত। আমি এটা দুবার জিজ্ঞাসা করি, কারণ আমার না কোনোদিন মানে এইটা বিশ্বাস হয় না যে কোনো প্রেতের বা কোনো এন্টিটির কি সত্যি জ্বলন্ত চোখ হতে পারে। মানে এটা আমিও তোমাকে প্রশ্ন করছি, এটা কি সত্যি জ্বলন্ত চোখ হতে পারে? এন্টিটি বলো, যাই বলো, প্রেতাত্মা বলো, পিশাচ বলো, জিন অনেক আব্রাহামিক রিলিজিয়নে কনসিডার করা হয়, স্পেশালি ইসলামে। এদের না মানে স্পষ্ট দেখা যায় না, একটা অবয়ব বোঝা যায়, ঠিক আছে? এবার জ্বলন্ত চোখের ব্যাপার যেটা তুমি জিজ্ঞাসা করছো, মনে করা হয় বা বলাও হয় যদি খুব ক্রোধ, ঘৃণা, এই জিনিসপত্রগুলো ভেতরে জমে থাকে, সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয়। তুমি তোমার দেহ, তোমার মন, তোমার যে অ্যাপ্রোচ, কারোর চোখ দেখলে, কোনো মানুষের চোখ দেখলে বোঝা যায়। তেমনি এরকম টাইপের যারা এন্টিটি রয়েছে বা যারাই রয়েছে, তাদের চোখের থেকে তাদের ভেতরের মনোভাবটা বোঝা যায়। 2019 সালে যখন আমার সাথে পাহাড়ে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা ঘটে, আমি দেখছিলাম যে বাথরুমের মধ্যে একটা লেডি কালো গাউন মতো পরে আছে, বসে থুপথুপ থুপথুপ করে কাপড় কাচ্ছে, সেটা দিয়ে রক্ত বেরোচ্ছে। তার যে চোখের এক্সপ্রেশনটা একটা মরা মাছের মতো ছিল, এক্সপ্রেশনলেস। আবার অনেক সময় অনেক কেসের ক্ষেত্রে এরকম পারসিভ হয়েছে, আমার মনে হচ্ছে যে চোখগুলো একদম জ্বলন্ত কয়লার মতো, এই সকল এন্টিটি বলো বা যাই বলো। তো
আত্মপ্রকাশ করে। Okay. তাদের চোখ, তাদের মানে মেন্টালিটি বা ভেতরের যে চাহিদা, অভিপ্রায়টা, হ্যাঁ, অভিপ্রায়টা সেটাকে চোখের প্রকাশ করে। মাধ্যমে প্রকাশ করে। ওকে, তারপর কি হলো অনন্যা? এবার আমি ম্যামকে দুবার জিজ্ঞাসা করি যে সত্যি কি চোখ দুটো জ্বলন্ত ছিল? বলছে হ্যাঁ, জ্বলন্ত চোখ ছিল। এবং ম্যাম বলছে যখন উনি উঠতে যান, ভয় পেয়ে গিয়ে উঠতে যান। আচ্ছা, এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি। বলো বলো। অতিকায় অবয়ব তো আমি বললামই, চোখ দুটো জ্বলন্ত ছিল সেটাও বললাম। দাঁতের কথাটায় আসি। দাঁতগুলো পুরো ফ্যাট ফ্যাটে সাদা এবং দুপাশ থেকে দুটো দাঁত বেরিয়ে রয়েছে। ক্যানাইন টিথ। হ্যাঁ। ওকে। এবং সে ওই অতিকায় অবয়ব জানলার রডটা ধরে, মানে দুটো হাত আর কি জানলার রডের দুই প্রান্তে ধরে দাঁড়িয়ে রয়েছে। ম্যাম যখন ওঠেন বা উঠতে যান, যেই অবস্থাটায় উনি আসেন, সেই সময় উনি স্পষ্ট দেখতে পান ওই অতিকায় অবয়ব। আমরা যেরকম হয় না যে কোনো একটা, ধরো অনেক সময় আমরা ছোটবেলায় কি করতাম, দেখবে গ্রিলের পাল্লাগুলোয় চড়ে চড়ে আমরা এদিক ওদিক করতাম। দরজার বাইরে যে গ্রিল থাকে, সেই গ্রিলের একটা পাল্লাতে চড়ে আর একটা পাল্লাকে ছুঁতে চাওয়ার চেষ্টা। হ্যাঁ, ওকে। মানে গ্রিলটা তো মুভ হয়, হ্যাঁ, গ্রিলের বুঝতে পাল্লা পেরেছি, বুঝতে দুটো। পেরেছি, হ্যাঁ। বুঝতে পেরেছি। এবার কি হবে যদি ধরো কেউ ওই যে অতিকায় অবয়বটা তো হচ্ছে জানলার রডের দুই প্রান্তে হাত ধরে, মানে হাত দিয়ে দাঁড়িয়েছিল। এবার ম্যাম যখন উঠলেন, উঠে যখন দেখলেন, তখন দেখছেন ম্যাম ওই একটা হাত সে ছেড়ে দিয়েছে। আচ্ছা। আর একটা হাত দিয়ে সে যেন পাশের জানলাটা ছোঁয়ার মতো আর কি চেষ্টা করছে। বুঝতে পারছি, মানে একটা হাত এখানে রয়েছে, আর একটা হাত যেন এরম ভাবে পাশের যে জানলাটা, সেই জানলার রডটাকে ছোবে। অথচ পাশের বাড়িতে ওনার ভাই শুয়ে রয়েছে। ম্যাম দেখছেন অতিকায় অবয়বের একটি হাত ছেড়ে দিয়েছে সে সম্পূর্ণ, আরেকটি হাত দিয়ে ম্যামের বার্তের জানলাটার রডটা ধরে রয়েছে, আর একটা হাত দিয়ে পাশের বার্তের জানলাটার রডটা ছোঁয়ার চেষ্টা করছে। আচ্ছা। অথচ কিন্তু সেই অবয়বটাকে পাশের বার্তের জানলায় ম্যাম দেখতেই পাচ্ছেন না, কারণ ওই বার্তের জানলাটা তো খোলাই রয়েছে আর ওনার ভাই শুয়ে রয়েছে ওখানে। এবার তুমি ভাবো, একটা ট্রেনের বগির একটা এপাশে জানলা, একটা এপাশে জানলা থাকে। মাঝের যে ট্রেনের অংশটা, সেখানে কোনো রকম হুকও থাকে না, কোনো রকম পাদানিও থাকে না। তাহলে সে পাশের জানলাটায় যদি নাই আসে, তাহলে মাঝের অংশটায় কিভাবে দাঁড়াবে? কিসের ওপর ভিত্তি করে দাঁড়াবে? না আছে কোনো হুক, না আছে কোনো পাদানি। কোনো মানুষের পক্ষে এই রকম ধরনের ছদ্মবেশ নিয়ে মাঝের অংশতে সেটে দাঁড়ানো কিন্তু কখনোই সম্ভব না। জাস্ট এইদিকে একটা হাত দেখতে পাচ্ছে, হ্যাঁ, বডিটা মাঝখানের অংশে, হ্যাঁ, আর ওইদিকে কিছুই দেখতে পাচ্ছে না। কিছুই দেখতে পাচ্ছে না। এবং একটা সময় ওই হাতটাও কিন্তু সে ছাড়িয়ে নেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পুরোপুরি গায়েব। তাহলে মাঝের অংশতে সে কিভাবে দাঁড়াবে? এবার যদি তর্কের খাতিরে আমি ধরেও নিই কোনো মানুষ ওই অতিকায় অবয়বের ছদ্মবেশে এসেছে, তাহলে সে তো ব্যাগটা ছিনতাই করার চেষ্টা করবে। যদিও পারবে না, কারণ রডগুলোয় এমন কিছু ফাঁক থাকে না, কিন্তু সে ব্যাগটা ছিনতাই করার কোনো রকম চেষ্টা না করে ম্যামের অ্যাটেনশন কেন পাওয়ার চেষ্টা করবে? ট্রু। কেন শাড়ির আঁচল ধরেই বা টানবে? কেনই বা হাতটা ঘুরিয়ে দেখবে উনি জেগে আছেন না গাঢ় ঘুমিয়ে রয়েছেন? তারপর কি হলো? আর এটা আমি আরেকটাও তোমাকে বলি, সেটা হচ্ছে যে যদি কোনো জন্তুও হয় আমি ধরি, তাহলে সে কি অতটা ক্যালকুলেশন করে ঝাঁপ দিয়ে? পসিবলই না, কোনোভাবেই পসিবল না। ম্যাম এবার তাড়াতাড়ি করে উঠে গিয়ে পাশের দুটো জানলাতেও দেখেন, সেই দুটো জানলা কিন্তু বন্ধ ছিল। তারপরে ওয়াশরুম, ট্রেনের যে বাথরুম থাকে, মেন দরজাটা, সেখানেও কিন্তু কেউ নেই। তাহলে এক্সপ্রেস ট্রেন ওরম দুরন্ত গতিতে যাচ্ছে, যাকে জানলায় দেখা গেল সে মুহূর্তের মধ্যে উবে যায় কি করে? ম্যাম প্রচণ্ড ভয় পেয়ে যান, কিন্তু ওই যে মনের জোরে নিজেকে বোঝান, আমি যা দেখলাম
তা ঠিক দেখিনি, হুম, হুম, অথবা কেউ বদমাইশি করেছে। বুঝতে পারছি। ওনারা বেনারসে পৌঁছান, কাজকর্ম সমস্ত কিছু ঠিকঠাকভাবে মেটে। এর মধ্যে কিন্তু 7-8 দিন কেটে যায়, ওনারা নির্বিঘ্নে ফিরেও আসেন, কোনো রকম সমস্যা হয় না। বেনারস থেকে ফেরার পথে ওই জামাইবাবুর একটা জরুরি কাজ পড়ে, যে জরুরি কাজের কাগজপত্র ওই ব্যাগের মধ্যে ছিল। তো জামাইবাবু জানান ম্যামকে যে তোরা ফিরে যা, আমার এই জামা কাপড়গুলো নিয়ে যা, একটু কেচে কুচে রাখিস, আমি ফেরার পথে তোদের বাড়ি থেকে নিয়ে নেব। এবার প্রথমেই বলেছিলাম 2টো ব্যাগ ছিল, একটায় টাকা পয়সা আর কাগজপত্র ছিল, আর একটায় জামাইবাবুর ওই পুজো আচ্চার কাপড় চোপড় ছিল। ম্যাম ওই ব্যাগটা নিয়ে, ম্যাম আর ম্যামের ভাই ওই ব্যাগটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসেন। এইবারে কিছুদিন পরের ঘটনা। ম্যামের ভাই, বাবা, মা সবাই সিনেমা দেখতে বেরিয়ে যায়। ম্যাম বাড়িতে তখন একা। ম্যামের যে বাড়িটা, এখন তো উনি ফ্ল্যাটে থাকেন, কিন্তু আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়িটাও এখন অবশ্য পরিত্যক্ত। ওই বাড়িরও একটা আলাদা ঘটনা আছে, পরে বলবো সুযোগ Okay. হলে। যাই হোক, তখন ওই বাড়িটা বাগানওয়ালা বাড়ি ছিল, চারিপাশে প্রচুর গাছগাছরা ছিল। বাড়িটার ঠিক পাশেই একটা বড় আম গাছ ছিল। আম গাছের একটা মোটা ডালে দোলনা বাঁধা থাকতো। ম্যাম তালা বন্ধ করতে এসেছেন বাইরে। হঠাৎ করে ওনার চোখে পড়েছে ওই দোলনাটা যেটা আর কি বাঁধা ছিল, সেই দোলনাতে সে অতিকায় অবয়বটা, তাও অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে। কিরাম ভঙ্গি আমি তোমাকে বর্ণনা করে বোঝাই। পায়ের পাতা থেকে কাঁধ অবধি আম গাছের ডালটার একটা দিকে মানে নিচটায় রয়েছে। পায়ের পাতা থেকে কাঁধ অবধি দোলনাতে দাঁড়ানো সে, আম গাছের ডালটার নিচে। আচ্ছা। আর মাথাটা আম গাছের ডালটার ওপরে। বিশাল লম্বা। বিশাল লম্বা। এবং ম্যাম বলছে ওই যে ওই অতিকায় অবয়বটা দোলনাটার উপরে দাঁড়িয়ে রয়েছে, দোলনাটা তো ছিঁড়ে যাবার কথা। দোলনাটা কিন্তু ক্যাঁচ ক্যাঁচ করে দুলছে, ওর ভার রাখছে কি করে? এটা একটা অদ্ভুত ব্যাপার। ম্যাম তড়িঘড়ি দরজা বন্ধ করে নিজের ঘরে চলে আসেন। এইবারে বলি, আগেকার দিনের বাড়িতে কাঠের জানলাগুলো কি হতো, নয় ঘুন পোকা বা উই পোকা কেটে নিলে একটু করে ফুটো হয়ে থাকতো, অথবা বৃষ্টির জল লেগে একটু ফাঁক হয়ে থাকতো, যার ফলে কি হতো, বাইরে মানে ওই জানলাটা দিয়ে ঘরের ভেতর থেকে যদি উকি মারা যেত তাহলে বাইরের কিঞ্চিত অংশ হলেও দেখা যেত। রাইট। আবার বাইরে থেকেও যদি উকি মারা যেত তাহলে ঘরের কিছুটা অংশ হলেও, অল্প হলেও দেখা যেত। ম্যাম এবার অনুভব করতে পারেন যে নিজের ঘরে উনি বসে রয়েছেন খাটের ওপরে, বাইরের জানলাটা থেকে একটা তর্জনের এরকম একটা মানে তর্জন গর্জন আমরা করি না, এই রকম ধরনের একটা শব্দ ভেসে আসছে। ম্যাম প্রচন্ড ভয় পেয়ে যান। ম্যামের বাড়িটা কিন্তু রাস্তার উপরেই একদম। বুঝতে পারছি। ম্যাম খালি পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে জানলাটার নিচে যখন উকি মেরে দেখছেন, তখন দেখছেন পুরো নিকষ অন্ধকার। কিন্তু নিকষ অন্ধকার হওয়ার কথা নয়, কারণ মেন রাস্তার ওপরে হওয়ার দরুন রাস্তার আলোকিত অংশটা তো দেখা যাবে, বাট আলোকিত অংশ দেখা যাচ্ছে না, মানেই সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, যার জন্য পুরো অন্ধকার হয়ে রয়েছে। ম্যাম খালি পায়ের সাথে সাথে ভয় পেয়ে টিভি যে ঘরটায় ছিল সেখানে চলে যায়। টিভির পিছনেও একটা বন্ধ জানলা ছিল। তখনও কিন্তু ম্যাম স্পষ্ট শুনতে পায় যে ওই জানলার পিছন থেকেও তর্জন গর্জন শোনা যাচ্ছে। ম্যাম বুঝতে পারেন তাহলে কি গায়ের গন্ধ টের পাচ্ছে, কারণ খালি পা তো কোনো রকম তো শব্দ হওয়ার কথা নয়। আর নিমেষের মধ্যে কি করে ম্যামও সরছেন, অবয়বও সরছে, এটা তো হওয়ার কথা নয়। আর রাস্তার ধারে বাড়ি যেহেতু, তাই রাস্তার ধার দিয়ে তো মানে রাস্তা দিয়ে তো অনবরত লোক চলাচল করছে, তাহলে অতিকায় অবয়বের কেউ যদি সত্যি বাইরে দাঁড়িয়ে থাকে তাহলে তো রাস্তার লোকের দেখার কথা। একদম। তার মানে কেউ দেখতে পাচ্ছে না, শুধু উনিই দেখতে পাচ্ছেন। শুধু উনিই দেখতে পাচ্ছেন, উনিই টের পাচ্ছেন তর্জন গর্জনটা। এইবারে সব থেকে ভয়ানক একটা দৃশ্য তোমাকে বর্ণনা করব।
উনি প্রচণ্ড ভয়ে বাবা মার বেডরুমে চলে যায়। বাবা মার বেডরুমটা ছিল বাগানের একদম লাগোয়া এবং জানলাটা ছিল খোলা। উনি ভয় পেয়ে যখন জানলাটা দিতে যাবেন, তখন হঠাৎ করেই ওই অতিকায় অবয়বের জ্বলন্ত চোখ সহ মুখটা জানলার ওই গ্রিলের মধ্যে পুরো থেবড়ে সেঁটে যায়। নাকটা পুরো থেবড়ে গেছে, চোখ দুটো হচ্ছে তুমি ধরে নাও গ্রিলের দুটো ফাঁক দিয়ে খাপে খাপে রয়েছে, এবং ঠোঁটটা জানলার গ্রিলের আর একটা ফাঁক দিয়ে ভেতরের দিকে ঢুকে গেছে, এবং সে নখ দিয়ে গ্রিলটা পুরো ঘষছে, আঁচড়াচ্ছে। ম্যাম আর ওই দৃশ্য থেকে ওই দৃশ্য দেখে ম্যাম থাকতে পারেন না। ম্যাম সোজা ঠাকুর ঘরে চলে যান। ঠাকুর ঘরে ম্যামদের নারায়ণ শিলা ছিল। নারায়ণ শিলাকে স্পর্শ করে উনি বলতে থাকেন যে ঠাকুর আমাকে বাঁচাও, না হলে আমি বাঁচবো না। কারণ ও যদি চায় ও কিন্তু ভেতরে চলে আসতে পারে। আবার পরক্ষণে ম্যামের এটাও মনে হয় যে ও চাইছেটা কি, ও যদি সত্যি আমাকে প্রাণে মেরে ফেলতে চাইতো তাহলে ও যা অতিকায়, ও কিন্তু সহজেই ঘরে চলে আসতে পারতো। ঘরে আসছে না কেন? ও কি তবে আমাকে কিছু বার্তা দিতে চাইছে, নাকি অন্য কিছুর জন্য আসছে, আমার পিছু নিয়েছে? এই ঘটনা তো ম্যামের মনে ভীষণভাবে খচখচ করতে থাকে। ম্যাম নারায়ণ শিলাকে জড়িয়ে ধরে স্পর্শ করে আর কি সমানে কাতরভাবে ভগবানকে আরতি জানাতে থাকে যে যাতে ভগবান ম্যামকে রক্ষা করেন। এইভাবে বেশ কিছুক্ষণ সময় চলে যায়। ম্যামের মনে অদ্ভুতভাবে একটা বল আসে। ম্যাম ভাবেন আমাকে যে করেই হোক বেরোতে হবে, পাশের বাড়িতে গিয়ে খবরটা দিতে হবে যে আমার এখানে অস্বস্তি বোধ হচ্ছে, আমার বাড়িতে মনে হয় কেউ এসেছে। ম্যাম মনের মধ্যে সাহস সঞ্চয় করে বাইরে বেরান, পাশের বাড়িতে যান। কিন্তু যখন উনি গেলেন, চারিপাশে কোথাও কিচ্ছু নেই। কেউ বিশ্বাসই করবে না যে এরকম কোনো একটা অবয়ব আদৌ ওই বাড়িতে এসেছিল। সবাই ভাববে গল্প কথা। বুঝতে পারছি। এই ঘটনার পরে উনি আবার প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যান। ওনার মা বাবা জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, কি হয়েছে, তুই কেন এত মাঝে মধ্যে ভয়? আর একটা কথা বলি, ম্যাম না মাঝে মধ্যেই স্বপ্নে ওই অবয়বটাকে দেখতে থাকে, কারণ খুব স্বাভাবিক। যে কবারই দেখেছে ভীষণই একটা ভয়াবহ দৃশ্য ওনার চোখে পড়েছে। উনি না দুঃস্বপ্ন দেখতে থাকেন এবং আঁতকে আঁতকে ওঠেন। বাবা মা জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, তুই আমাদেরকে খুলে বল, কি সমস্যা? তখন উনি পুরো ঘটনাটা বলেন, ট্রেনে কি হয়েছিল না হয়েছিল, বাড়িতে কি হয়েছে, সমস্ত ঘটনাটা বলেন। ম্যামের বাবা মা সিদ্ধান্ত নেন চট জলদি ওই যে ম্যামের জামাইবাবু, ওই ভদ্রলোকের সাথে কথা বলতে হবে, কারণ ওনার সাথে যাওয়ার সময় থেকেই তো এই ব্যাপারটা হচ্ছে, এই অদ্ভুতুরে ঘটনাটা। এইবারে আসি একটা অন্যরকম ঘটনাতে। ম্যামের বাবা মা ম্যামের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে স্থির করেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওই ভদ্রলোক অর্থাৎ ম্যামের জামাইবাবুর সাথে কথা বলতে হবে। কারণ ওনার সাথে যাওয়ার পর থেকেই যাবতীয় এই ধরনের অদ্ভুতুরে ঘটনাগুলো ঘটেছে। আর এই এই ট্রমাটা তো ম্যামের মন থেকে কাটাতে হবে না, না হলে তো ধীরে ধীরে উনি অসুস্থ হয়ে যাবেন। সাথে সাথে ওই জামাইবাবুকে খবর দেয়া হয়, কিন্তু ভদ্রলোক স্পষ্ট জানিয়ে দেন যে ওই সময় তিনি আসতে পারবেন না, কারণ তার খুব কাছের একজনের নাকি অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটেছে। কিন্তু এনারাও নাচোর বান্ধা, এনারা ভাবেন নিজের মেয়ের কথাটা তো ভাববেই, কিছু করার নেই। নিজের মেয়েকে সুস্থ রাখতে গেলে আসল ঘটনাটা কি সেটা জানতেই হবে। তো এনারা চাপ সৃষ্টি করেন। তারপরে ওই ভদ্রলোক আসেন। ভদ্রলোক আসা মাত্রই উনি বলেন, আমার মন মেজাজ এখন একদম ভালো নেই, এখন আমাকে কেন ডাকা হলো, আমি এখন এসে কি করব? জামাইবাবু আসছে, এসে বলছে এই কথাগুলো। তো বলছে যে কি হয়েছে, তোমার কোন কাছের জন্য অস্বাভাবিক মৃত্যু ঘটেছে? তখন বলছে উপাধ্যায়, আমার বন্ধু, আপনারাও তো চেনেন, উপাধ্যায় অস্বাভাবিকভাবে মারা গেছে। হ্যাঁ, লোকে যদিও বলে যে ওর আমার প্রতি ভয়ানক মনে হিংসে ছিল, ও নাকি কি সব করতো টরতো যাদের উপর রাগটাগ হতো। আসলে আমার ওই বড় বাড়ি,
আমার ব্যবসার এত উন্নতি সেসব দেখে ওর সহ্য টহ্য হতো না। সে আমিও অল্প বিস্তর বুঝতাম, লোকের কথাও আমার কানে আসতো, কিন্তু তাও তো ও আমার সঙ্গী ছিল। ওর সাথে তো আমি রীতিমতো গল্পগুজব করতাম। কিভাবে যে লোকটা মরে গেল, কি করা যায় কিছুই তো বুঝতে পারছি না। তখন এনারা জিজ্ঞাসা করেন যে কিভাবে মারা গেছেন উপাধ্যায়। তখন ওই ভদ্রলোক বলেন, বিগত কিছু মাস ধরে নাকি ওই উপাধ্যায় নামক লোকটি নিজের বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছিলেন। বনে জঙ্গলে ঘুরতেন, শ্মশানে শ্মশানে তাকে দেখা যেত, নানা ধরনের তান্ত্রিকদের সাথে তিনি মিশতেন এবং তিনি তার বাড়িতে নানা ধরনের পশু পাখি পুষতেন। বেজি, সাপ, ব্যাঙ, মানে লোকে মজা করে বলতো যে কিছুই নাকি বাকি নেই তার পোষার মধ্যে। শোনা গিয়েছিল একখানা শিম্পাঞ্জি জাতীয় নাকি তিনি কিছু প্রাণী পুষেছিলেন। আচ্ছা। তারপর এনারা জিজ্ঞাসা করলেন তাহলে মৃত্যুটা কিভাবে ঘটলো। বললো কিছুদিন আগে নাকি ওই উপাধ্যায় নিজের বাড়িতে ফিরে এসেছিলেন এবং আগেই তো বলা হয়েছে যে ওনার বাড়িতে সব ধরনেরই পশু পাখি ছিল, উনি পুষতেন। কিছুদিন আগে নাকি ওনার অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে। মৃত্যুটা কিরকম, সারা গায়ে নাকি একটা ধারালো নখের আঘাত চিহ্ন পাওয়া যায়, মানে কেউ যেন নখ দিয়ে তাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে খেয়েছে প্রায় বলতে গেলে। আচ্ছা। এবং সন্দেহ করা হচ্ছে যে ওই যে নখের আঁচড়টা ওটা কোনো প্রাণীর। এবার সেক্ষেত্রে এনারা যখন এই পুরো ঘটনাটা শুনলেন তখন ওনারা বুঝতে পারলেন যে সম্ভবত ওই যে শিম্পাঞ্জি জাতীয় উনি কিছু পুষছিলেন, ওইখানেই ওই প্রাণীটাকে নিয়েই হয়তো কোনো রকম ক্রিয়াকর্ম কিছু করেছিলেন, যেটা এই ভদ্রলোকের পেছনে আর কি ষড়যন্ত্রের মাধ্যম হিসাবে কাজ করত। মানে এবার ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি, যেহেতু ম্যামের কাছে ওই জামাইবাবুর জামা কাপড় ছিল, ব্যাগ ছিল, তো সে কারণে হয়তো গন্ধের মাধ্যমে ওই প্রাণীটি যাকে অতিকায় অবয়ব হিসেবে দেখা গিয়েছিল সে হয়তো ওই জামাইবাবুরই ক্ষতি করতে এসেছিল উপাধ্যায়ের ক্রিয়াকর্মের জন্য। এটা কি মানে ওই শিম্পাঞ্জির কথা বলছো? বাট পসিবল কিভাবে? মানে আমি নিজেও জানি না মানে এরকম কি সম্ভব, মানে কোনো প্রাণীকে দিয়ে কোনো প্রেতাত্মার মধ্যে দিয়ে, মানে প্রেতাত্মা প্রাণীর শরীরের ভেতর প্রবেশ করিয়ে বা কোনো প্রাণীকে মেরে ফেলে, এরকম কি সম্ভব? কারণ ওনার বাড়িতে কিন্তু অনেকেই শিম্পাঞ্জি দেখেছে, উনি নাকি ওই শিম্পাঞ্জিটাকে মেরে তার আত্মাটাকে কি চালান করা হয়েছে, এরকম ব্যাপার হতে পারে? আমি 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 এই ব্যাপারটাই ঠিক জানি না, আমি সেটাই তোমাকে জিজ্ঞাসা করছি, কারণ অনেকেই নাকি এরকম দেখেছেন যে ওনার বাড়িতে শিম্পাঞ্জি। কিন্তু সেরকম শিম্পাঞ্জি যদি হয়, তোমার মানে ম্যামের বাড়ির বাইরে যখন এই প্রাণীটা ছিল, ম্যাম দেখতে পাচ্ছেন, বাকিরা দেখতে পাচ্ছেন না, এটা কিভাবে হবে? সেটাই তো আমার প্রশ্ন। আমার মনে হয় যেই এসেছিল না কেন গন্ধটা তার ভীষণভাবে কানেক্ট করেছিল গন্ধর সাথে। কারণ আমার মনে হয় জামাইবাবুকেই ক্ষতি করতে এসেছিলেন। জামাইবাবুর ওই জামা কাপড়টা যেটা ছিল সেটা ম্যামের কাছে ছিল বলে হয়তো ম্যামকেই বারবার করে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল বা ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু ওরা স্ট্রং বলে হয়তো করতে পারিনি। কারণ তুমি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গন্ধর একটা লিঙ্ক তুমি পাবে। ম্যাম যখন খালি পায়ে এদিক থেকে ওদিক ছুটছে তখনও কিন্তু সে নিমেষের মধ্যে পৌঁছিয়ে যাচ্ছে। আবার যখন ওই ভদ্রলোক বা জামাইবাবু যাই বলি না কেন, তিনি যখন এসে এই ইনফরমেশনটা দিচ্ছেন যে উপাধ্যায় নামের লোকটা তাকে হিংসা করত, লোকজন বলেওছে, কানাঘুষো উনি শুনেছেন যে কিছু ক্রিয়াকর্ম করত, এবং লোকজন তার মানে জানতো যে ওনার ভেতরে ভেতরে একটা আক্রোশ রয়েছে এই ভদ্রলোকের প্রতি, এবং নানা ধরনের পশু পাখি উনি পুষেছেন। আর মানে ট্রেনের জানলাতেও দেখা গিয়েছে যে গরিলার মতো একটা অতিকায় অবয়ব, যা শিম্পাঞ্জির সাথে কিন্তু অল্প বিস্তর হলেও মিল পাওয়া যায়। এবার এই ক্ষেত্রে কোনো ক্রিয়াকর্ম যে এর পেছনে নেই সেটাকে তো আমরা জোর দিয়ে বলতে পারি না। এবার এটাই আমি তোমাকে প্রশ্ন করছি যে কোনো জন্তুর মাধ্যমে কি এইরকম সম্ভব প্রেত চালান করা বা ক্ষতি করতে পাঠানো? আমি এখন অব্দি যে কেস দেখেছি বা যা শুনেছি, নিজের চোখে যা দেখা,
কোনো হিউম্যান স্পিরিট বা ইনহিউম্যান স্পিরিট, মানে যাদের কখনো মনুষ্য জন্ম হয়নি, সেরকম জিনিসপত্র দিয়ে এরকম চালানের কাজ করা হয়। তুমি যেটা বলছো যে কোনো প্রাণীকে মেরে তার আত্মাকে দিয়ে এই জিনিসটা করা বা করানো, ফার্স্ট টাইম শুনছি এটা আমি। হ্যাঁ, ওই জন্যেই আমি বলেছিলাম যে সচরাচর এই ঘটনাটা শোনা যায় না, আমিও শুনতে পাইনি, কিন্তু আমি যখন শুনেছিলাম তখন আমি একটু তাজ্জবই হয়ে গিয়েছিলাম। আর সব থেকে বড় কথা আমার এটাই মনে হয়েছিল যে জামাইবাবুর জামা কাপড় যে ম্যামের কাছে ছিল সেইখানেই কিন্তু ওই প্রাণীটা আর কি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল, এবং জামাইবাবু পরে এসেও বলছেন যে উপাধ্যায় হিংসে করে তাকে, এবং উপাধ্যায় নানা ধরনের ক্রিয়াকর্ম হয়তো তার ক্ষতি করার জন্য করেছে, কানাঘুষো শোনা গেছে। এসব শুনেও উনি কিন্তু উপাধ্যায়ের সাথে মেলামেশা করতেন। এবং তুমি একটা জিনিস মনে করে দেখো, 2022 সালের যে ঘটনাটা আমি বলেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম ওই ভদ্রমহিলা ম্যামকে বসে বলেছিলেন, খাটের উপরে বসে বসে উনি বলেছিলেন, উপাধ্যায় অস্বাভাবিকভাবে মারা যাওয়ার পর থেকেই তোর জামাইবাবু কেমন মনমরা হয়ে গিয়েছিল। রাইট রাইট, বাট সেটা অনেক আগের। এবং ওই উপাধ্যায়ের নামটা শুনে ম্যামের কিন্তু কোনো রকমের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি, মানে আমি তো দেখতে পাইনি। তার মানে ম্যাম, আমি তো এটা পরে শুনেছি, ম্যাম তো এই ঘটনাটা অলরেডি আগেই জানতো। তার মানে এখানে একটা হিসেব কি সহজভাবে মিলে যাচ্ছে না, ম্যাম জানতেন উপাধ্যায় লোকটা ভালো নয়। ঠিক, কারণ 1985-86 সালের ঘটনাটা আমি তো নয় পরে শুনেছি, জামাইবাবুর মুখে তো ততদিনে ওনার শোনা হয়ে গেছে যে উপাধ্যায় নানা ধরনের পশু পাখি মিশত এবং ক্রিয়াকর্ম করেইছে। সেই জন্যেই কিন্তু কোনো প্রতিক্রিয়া আমি সেদিন দেখতে পাইনি। 2 2 4 এটাই। বুঝতে পারছি। খুব আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করলে অনন্যা। হ্যাঁ, থ্যাংক ইউ কৌশলের আড্ডাতে আসার জন্য, এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। অ্যান্ড আজকে যারা যারা আপনারা অনন্যার এপিসোড দেখলেন, শুনলেন, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌশলের আড্ডা। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে পরের সপ্তাহে। ততক্ষণ অবধি কৌশলের আড্ডা এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।